কিসের চার্ট? একটা হলো আমার ডেবিট এবং ক্রেডিট এর চার্ট আর কি। ঠিক আছে, সো আমার ডেবিট এবং ক্রেডিটের আমার যে চার্ট, এটা হলো ট্রায়াল ব্যালেন্স। সো আমার ডেবিট পাশে আমরা জানি কোনগুলা থাকে। আমার ডেবিট পাশে অ্যাসেট থাকে, আর হলো আমার এক্সপেন্স থাকে। আর ক্রেডিট পাশে থাকে আমার লাইবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস হলো আমার ইনকাম। এগুলো হলো আমার ক্রেডিট পাশে থাকে। সো এই ডেবিট ক্রেডিট আমার মিলে যাবে। আমরা জানি আমাদের যেহেতু ডুয়েল ডুয়েল এন্ট্রি সিস্টেম আমরা অ্যাকাউন্টিং করতেছি, সো ডেবিট ক্রেডিট মিলে যাবে। সো আমার ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। ঠিক আছে, সো ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তারপরে কেন অ্যাডজাস্টমেন্ট শব্দটার কোশ্চেন আসতেছে? এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি শব্দটা কেন আসতেছে? যে আমি অলরেডি কি করছি, আমি আমি যদি একটু শুরু থেকে বলি, যে আমি প্রত্যেকটা ট্রানজেকশনে আমি জাবেদা করছি, জাবেদা করার পর আমি খতিয়ান করছি, খতিয়ান করার পরে আমি রেওয়ামিল করছি বা ট্রায়াল ব্যালেন্স করছি। সো রেওয়ামিল করার পরে আমার কয়েকটা এন্ট্রি মনে পড়ছে যে না, তো এগুলো তো আমি অলরেডি আমি জাবেদা করি নাই। সো আমার মনে পড়ছে, সো এগুলো আমাকে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগবে। সো আমরা আজকে এই অ্যাডজাস্টমেন্ট ইস্যুটাই পড়বো। সো এখানে অ্যাডজাস্টমেন্টের পূর্বে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যেটা আমার ক্যাশ আছে আমার কত 30,000 টাকা, আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে 18,000 টাকা, সো এটা আমার জন্য অ্যাসেট। অফিস সাপ্লাইজ আছে 3,000 টাকা, এটা আমার জন্য অ্যাসেট। প্রিপেড রেন্ট আমার জন্য অ্যাসেট 2,400 টাকা। ফার্নিচার হইলো 50,000 টাকা। ঠিক আছে, সো আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার লাইবিলিটি 5,000 টাকা, এটা ক্রেডিট পাশে। আমি বলছিলাম লাইবিলিটি ক্রেডিট পাশে থাকে। আমার অ্যাকাউন্ট পেয়েবল আমার 4,500 টাকা। আমার আনআর্ন রেভিনিউ হইলো 3,500 টাকা। ক্যাপিটাল হলো 68,400 টাকা। এটা আমার বইয়ে ভুল ছিল। আমার বইয়ে কেন জানি আমি ডেবিট ক্রেডিটে আমি মিলাতে পারি নাই, আমরা হয়তো তো খুব তাড়াহুড়া করে নোটটা লিখছি এই কারণে। আইবিবি ট্যাক্স বইয়েরও ট্রায়াল ব্যালেন্স মিলে নাই। ঠিক আছে, সো আমরা আচ্ছা এটা একটু কারেকশন করে নেবেন, এটা হলো 68,400 টাকা হবে। আমার ক্যাপিটাল হলো 4,000 টাকা। ঠিক আছে, আমার সার্ভিস রেভিনিউ হলো, সরি ড্রয়িং হলো আমার 4,000 টাকা। আমার সার্ভিস রেভিনিউ আমরা জানি রেভিনিউ হলো আমার ক্রেডিট, সো 35,000 টাকা। আর স্যালারিজ এক্সপেন্স হলো ডেবিট, এক্সপেন্স ডেবিট 9,000 টাকা। সো এই হলো আমার ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সটা ছিল, বাট আমাকে কি করতে হবে? এখন কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে ট্রায়াল ব্যালেন্স আমাকে মিলানো লাগবে। ঠিক আছে, তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো তাহলে এখানেই করে ফেলি। আমার এখানে 5টা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে। তো আমাকে বলছে কি কমপ্লিট দ্য অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এরিনা এন্টারপ্রাইজের আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমার কমপ্লিট করতে বলছে। তো আমি এখানে একটা দুইটা গড় আঁকি, এখানে যেহেতু আছে আমার, আমি দুইটা গড় আঁকি। ঠিক আছে, তো আমার এখানে ডেবিট ক্রেডিট, এটা হলো আমার ডেবিট, এটা আমার ক্রেডিট। তো আমি অ্যাডজাস্টেড এন্ট্রি কিন্তু আমরা শিখছি, তাই না? অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড এন্ট্রি শিখছি, মানে জাবেদা করা শিখছিলাম আমরা গত ক্লাসে। তো আজকে এই জাবেদাগুলো আবার রিপিট হবে। অফিস সাপ্লাইজ অন হ্যান্ড হলো 1,000 টাকার অফিস সাপ্লাইজ আছে, বাট এখানে আমার অফিস সাপ্লাইজ কত ছিল? 3,000 টাকার ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আসে হলো আমার হাতে 1,000 টাকা। আমি ট্রায়াল ব্যালেন্সে আমার অফিস সাপ্লাইজ দেখাচ্ছি 3,000 টাকা, মানে হলো 3,000 টাকার আমার অফিস সাপ্লাইজ আছে আমার হাতে। বাট অ্যাকচুয়ালি আসে হলো 1,000 টাকা, তার মানে বাকি 2,000 টাকা কি হয়েছে একটু বলেন তো? কনজিউম হয়ে গেছে। তো কনজিউম যখন হবে তখন আমার এন্ট্রি কি হবে? তার মানে 2,000 টাকার অফিস সাপ্লাই অলরেডি কনজিউম হয়ে গেছে, যেটা আমার ট্রায়াল ব্যালেন্সে আসে নাই, আমার এন্ট্রিতে আসে নাই, জাবেদায় আসে নাই। জাবেদায় না আসার কারণে খতিয়ানেও আসে নাই, খতিয়ানে না আসার কারণে আমার ট্রায়াল ব্যালেন্সও আসে নাই। ঠিক আছে, সো এখন আমাকে এন্ট্রি দেওয়া লাগবে নতুন করে। সো এটা জাবেদা কি হবে? আমার অ্যাডজাস্ট আমার অফিস সাপ্লাইজ অন হ্যান্ডের জাবেদা কি হবে? অফিস সাপ্লাইজ অন হ্যান্ড হলো 1,000 টাকা, এটা জাবেদা কি? আমার জাবেদা হলো, সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর হচ্ছে অফিস সাপ্লাই ক্রেডিট। তাহলে আমার এক খরচ বাড়ছে, ওই 2,000 টাকা খরচ হয়েছিল আমি এখন আনি নাই, তো এখন আনবো। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 2,000 টাকার। এখানে কিন্তু 1,000 টাকার এন্ট্রি হবে না, আপনি মনে করেন আবার 1,000 টাকা দেওয়া আছে তার মানে 1,000 টাকার এন্ট্রি। সে বলতে চাচ্ছে অফিস সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে 1,000 টাকা, বাট আমি দেখাইছি এখানে 3,000 টাকা, তার মানে 2,000 টাকা আমার খরচ হয়ে গেছে। সো খরচের এন্ট্রিটা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আমার 2,000 টাকা, আর সাপ্লাইজ হলো আমার ক্রেডিট, সাপ্লাইজ ক্রেডিট আমার 2,000 টাকা। ঠিক আছে, সো এটা হলো আমার জাবেদা। সো জাবেদাটা যদি আমি ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট দিই তখন কি হবে? আমার আমার সাপ্লাইজ হবে অফিস সাপ্লাইজ আমার কি? অফিস সাপ্লাইজ ক্রেডিট হয়েছে, রাইট? ক্রেডিট হয়েছে। সো অফিস সাপ্লাইজ ক্রেডিট পাশে হলো 2,000 টাকা, ক্রেডিট পাশে 2,000 টাকা। আর আমার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স এখানে আছে কোথাও? সাপ্লাইজ এক্সপেন্স না থাকলে আমি নতুন করে এন্ট্রি দেওয়া লাগবে। সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, এক্সপেন্স আমার 2,000 টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা এই আবার এটা তো আমার ট্রায়াল ব্যালেন্স, তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানে আসবে, এটা আমরা পরে দেখতেছি। আমরা এখানে গড় ছকে আছে, আমি আপাতত জাবেদা করি আর ইমপ্যাক্ট গুলা দেখি, তারপর আমরা ফিনিশিং এ যাচ্ছি পরের পেজে। রেন্ট এক্সপায়ার্ড, 1,200 টাকার রেন্ট এক্সপায়ার্ড হয়ে গেছে। সো প্রিপেড রেন্ট ছিল আমার 2,400 টাকা। তো আমি যখন প্রিপেড রেন্ট দিছি 2,400 টাকা,
তো আমি একটু পেছনেই চলে যাই, তখন জাবেদা কি করছিলাম আমি, প্রিপেড 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 রেন্ট ডেবিট ছিল, আর আমার ক্যাশ ক্রেডিট ছিল, রাইট, ক্যাশ ক্রেডিট ছিল। এখন যেহেতু রেন্ট এক্সপায়ার্ড হয়ে গেছে আমার 1200 টাকা, তার মানে অলরেডি খরচ হয়ে গেছে, রাইট। এখন তো ক্যাশ টাকা যায় নাই, প্রিপেড থেকে গেছে। এই 1200 টাকা কোথা থেকে গেছে, প্রিপেড এক্সপেন্স থেকে গেছে, আমার পকেট থেকে ক্যাশ যায় নাই। তাহলে জাবেদা কি হবে, আমার রেন্ট এক্সপেন্স হইছে রেন্ট এক্সপেন্স ডেবিট, আর আমার প্রিপেড রেন্ট ক্রেডিট, রাইট, প্রিপেড রেন্ট ক্রেডিট। ঠিক আছে, 1200 টাকা, এটা কিন্তু আমার 1200 টাকার জার্নালি হবে। তাহলে আমার রেন্ট এক্সপেন্স ডেবিট 1200 টাকা, আর প্রিপেড রেন্ট ক্রেডিট আমার 1200 টাকা। কার কোনো প্রবলেম? তাহলে প্রিপেড রেন্ট ক্রেডিট হবে, সো প্রিপেড রেন্ট আমার কি হবে, ক্রেডিট পাশে বসবে 1200 টাকা। সো আমার আগে ছিল 1200 টাকা, 2400 টাকা, সো এখন আমার ব্যালেন্স দাঁড়াবে কত, আমার 1200 টাকা ব্যালেন্স দাঁড়াবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যালেন্স টানবো, এটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হবে। তো এটা আমরা পরে আসি, সমস্যা নেই, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পরে আসি, আমরা আগে জাবেদা গুলা করি। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার হলো 1500 টাকা, তো আমি ফার্নিচার বলতেছি হইলো আমার 50,000 টাকা। আসলে তো 50,000 টাকা না, আমার তো অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তাই না? তো আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলতেছে 5,000 টাকা, কিন্তু আসলে তো না। তো তাহলে আমার ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার আমার এটা জাবেদা কি হবে, 5 নাম্বার, যে আমার তো আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো আমার আরো 1500 টাকা যোগ হবে। আর আমার ফার্নিচার হবে না, এটা আমার আমার কি হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে আর কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 1500 টাকা। তাহলে এটা জাবেদা কি আমার, ডেপ্রিসিয়েশনে জাবেদা আমি এই পাশে করলাম, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 1500 টাকা, তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর হলো আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, 1500 টাকা। আনআর্ন রেভিনিউ হইলো আমার আর্ন হইছে 1500 টাকা। আনআর্ন রেভিনিউ কিন্তু আমার ছিল 3500 টাকা। তার মানে যখন আমি আনআর্ন রেভিনিউ ছিল, তখন আমি কি জাবেদা করছিলাম, আমি ক্যাশ পেয়ে গেছিলাম, রাইট, আর্ন করি নাই বাট ক্যাশ পেয়ে গেছে, আর্নড মানে আর্ন করি নাই বাট ক্যাশ পেয়ে গেছিলাম, যার কারণে আমি আনআর্ন রেভিনিউ দেখছিলাম। সো আমার তখন ছিল ক্যাশ ডেবিট, ঠিক আছে, আর হইলো আনআর্ন রেভিনিউ ক্রেডিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। সো এখন যেহেতু আর্ন হয়ে গেছে, সো এখন জাবেদা কি হবে, আমার ইনকাম বাড়লে তো আমার ক্রেডিট হয়, তো আমার আনআর্ন রেভিনিউ লাইবিলিটি কমছে, আনআর্ন রেভিনিউ ডেবিট হবে, আর আমার রেভিনিউ ইনকাম ক্রেডিট হবে, রেভিনিউ ইনকাম ক্রেডিট হবে। ঠিক আছে, আমি প্রথমটা করা দিচ্ছি, মানে সবগুলো আমি করবো না, পরের ম্যাথ গুলো কিন্তু আপনি করবেন। সো আপনারা করবেন। স্যালারি আনপেইড হলো 2000 টাকা, তো এখানে স্যালারি এক্সপেন্স তো অলরেডি 9000 টাকা আছে, কিন্তু আরো আনপেইড আছে 2000 টাকা। সো আনপেইড স্যালারি আমার এন্ট্রি দেওয়া লাগবে। তাহলে আনপেড স্যালারি মানে অলরেডি খরচ হয়ে গেছে, তাই না? এখানে খরচ একটা পক্ষ, আর আনপেড স্যালারি আমার জন্য লাইবিলিটি, রাইট, আমি পে করি নাই, মানে স্যালারি পেয়েবল একটা পক্ষ। তাহলে স্যালারি যেহেতু অলরেডি আমি খরচ করে ফেলছি, সো স্যালারি এক্সপেন্স ডেবিট, আর হলো আমার স্যালারি পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, কারো সমস্যা এগুলাতে? জাবেদাতে কারো সমস্যা? তাহলে আমরা একটা একটা শেষ করি, আমরা যদি পেছন থেকেও যাই, আমরা যদি পেছন থেকে না সামনে থেকে যাই, অফিস সাপ্লাইজ অন হ্যান্ড হলো 1000 টাকা, সো আমার সাপ্লাই এক্সপেন্স ডেবিট ছিল, সাপ্লাইজ ক্রেডিট ছিল, এখানে দেখেন তো। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স, তাহলে আমার এই যে সাপ্লাইজ এক্সপেন্স আমার আমার ডেবিট পাশে, আমার সাপ্লাইজ এক্সপেন্স হলো আমার 2000 টাকা, আর হইলো আমার সাপ্লাইজ হলো 2000 টাকা, আর আমি অফিস সাপ্লাইজ ক্রেডিট হয়েছে 2000 টাকা। তো এখানে আমি তিনটা ভাগে সাজাইছি, একটা একটা হলো ট্রায়াল ব্যালেন্স, আর একটা হলো অ্যাডজাস্টেড এন্ট্রি, তারপরে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সাজাইছি। তো আমার ট্রায়াল ব্যালেন্স কোনটা, আমার ট্রায়াল ব্যালেন্স হলো এই যে এটা, আমি যে 68,000 বলছিলাম, 68,000, সরি, এটা এটা হবে আমার আমার 68,400। তো এই ট্রায়াল ব্যালেন্সটা হলো আমার কি, যে আমার অলরেডি আমার যে ট্রায়াল ব্যালেন্সটা উপরে দেওয়া ছিল, এই ট্রায়াল ব্যালেন্সটা যে উপরে দেওয়া ছিল, এই ট্রায়াল ব্যালেন্সটা আমি এখানে বসাইছি, যেমন ডেবিট ক্রেডিট, ডেবিট পাশে ডেবিট, ক্রেডিট পাশে ক্রেডিট আমি বসাইছি, বসাই আমি কি পেয়েছিলাম, 1,16,400 ছিল আমার।
এখন আমি কি দিচ্ছি, এই মাঝখানে কি দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলা দিচ্ছি। এই মাঝখানে আমি কি দিচ্ছি, আমি মাঝখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলা দিচ্ছি, এটা আমি কালার করে দিলাম, ঠিক আছে। সো এটা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। সো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি দিচ্ছি বলেন তো? আমি প্রথম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কোনটা? আমার অফিস সাপ্লাইজ আমার 2000 টাকা, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ হইলো ক্রেডিট। তো অফিস সাপ্লাইজ আমার ডেবিট, এই যে অফিস সাপ্লাইজ আমার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আমি এটা লাল করে ফেললাম। আমার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর আমার সাপ্লাইজ এক্সপেন্স বাড়ছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর আমার সাপ্লাই কমে গেছে, অফিস সাপ্লাই কমে গেছে, আর একটা অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমলে ক্রেডিট, আমি এটা লাল করে ফেললাম। এবার আমি আসি তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আসি তো এই যে এটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি ঘটনা ঘটছে? আমার সাপ্লাইজ এক্সপেন্স আগে আমার ট্রায়াল ব্যালেন্সে ছিলই না, আমার ট্রায়াল ব্যালেন্সে এই নামে কোনো হ্যাডই ছিল না। বাট এখন যেহেতু ডেবিট হয়েছে, সো আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে আমার 2000 টাকা আসছে। কারো কোনো কনফিউশন? আমার অফিস সাপ্লাইজ আগে পূর্বে আমার 3000 টাকা ছিল, এখন আমি ক্রিয়েট করে ফেলছি 2000 টাকা, সো ব্যালেন্স থাকছে কত, 1000 টাকা। সো এটা আমি লাল করে ফেললাম, যেটা সলিউশন হয়ে যাবে এটা লাল হয়ে যাবে। সো আমার প্রথম এন্ট্রিটা আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স পেয়ে গেলাম, ঠিক আছে। দ্বিতীয় এন্ট্রি কি, রেন্ট এক্সপায়ার্ড। সো রেন্ট আমার এক্সপায়ার্ড হয়েছে, আমার প্রিপেড রেন্ট ছিল, এখন এক্সপায়ার্ড হয়েছে, রাইট। তো আমার রেন্ট এক্সপেন্স ডেবিট 1200 টাকা, আর প্রিপেড রেন্ট হইলো আমি এখন তো ক্যাশ টাকা দেই নাই, প্রিপেড থেকে গেছে, সো প্রিপেড রেন্ট আমার ক্রেডিট হবে 1200 টাকা, মানে আমার অ্যাসেট কমছে। আমার রেন্ট এক্সপেন্স, খরচ বাড়ছে, খরচ ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, আর প্রিপেড রেন্ট ক্রেডিট, মানে আমার অ্যাসেট কমে গেছে। প্রিপেড রেন্ট আমার অ্যাসেট ছিল, অ্যাসেট কমে গেছে। তাহলে রেন্ট এক্সপেন্স দেখি, রেন্ট এক্সপেন্স আমার 1200 টাকা। সো আমার রেন্ট এক্সপেন্স নামে আগে কোনো হেড ছিল না, সো আমি এখন নতুন হেড আমার একটা ক্রিয়েট হয়েছে, রেন্ট এক্সপেন্স ডেবিট আমার 1200 টাকা। আর প্রিপেড রেন্ট নামে একটা হেড ছিল আমার অলরেডি প্রিপেড রেন্ট নামে একটা হেড ছিল। সো আমার প্রিপেড রেন্ট ছিল আমার 2400 টাকা, সো 1200 টাকা ক্রেডিট হয়ে গেছে, সো আমার থাকতেছে 1200 টাকা। সো আমি অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে 1200 টাকা আমি ডেবিট পাশে বসাচ্ছি, মানে ডেবিট 2400 থেকে আমার ক্রেডিট হয়েছে 1200 টাকা, তো ব্যালেন্স থাকতেছে 1200। এবার 3 নাম্বারটাতে আসি, আমার ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার হলো 1500 টাকা। সো ডেপ্রিসিয়েশন আমার কি হয়েছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সো আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার আগে কখনোই ছিল না, সো এখন আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 1500 টাকা ডেবিট, এন্ডিং ইনভেন্টরি 70,000। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার কত, 1500 টাকা, সো আমার এটা ক্রেডিট হয়েছে। আমরা ম্যাথটা শেষ করি, তারপর আমরা সাউন্ড করি, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিলাম, আপনাদের মাইক্রোফোন অনই করার দরকার নেই, ম্যাথ শেষ করার পরে কোশ্চেন করবো। এবার চলে যাচ্ছি হলো আমার আর্ন রেভিনিউতে চলে যাচ্ছি। আর্ন রেভিনিউ আমি আর্ন করছি 1500 টাকা, তার মানে আমি ক্যাশ আগেই পেয়ে গেছিলাম। তখন যখন আমি আর্ন রেভিনিউ পাইছিলাম, তখন আমার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল, আর আমার আর্ন রেভিনিউ মানে লাইবিলিটি বাড়ছিল, সো আমার ক্রেডিট ছিল। এখন আমার লাইবিলিটি কমে গেছে, আর্ন রেভিনিউ আর্ন হয়ে গেছে, সো আর্ন রেভিনিউ ডেবিট আমার 1500 টাকা। আর রেভিনিউ যদি ইনকাম বাড়ছে, ইনকাম বাড়লে ক্রেডিট 1500 টাকা। সো আর্ন রেভিনিউ এবং রেভিনিউ ইনকাম, তাহলে রেভিনিউ ইনকাম কি আমার আগে ছিল? আমার সার্ভিস রেভিনিউ আগে ছিল, সরি সার্ভিস রেভিনিউ আগে ছিল, সার্ভিস রেভিনিউ ছিল 35,000 টাকা, এখন আমার আরো 1,500 টাকা আনা হয়েছে, তো 36,500 টাকা আমার সার্ভিস রেভিনিউ হয়েছে। আর আমার কি হয়েছে, আমার আনআর্ন রেভিনিউ ছিল আমার 3500 টাকা, এটা ডেবিট হয়ে গেছে, আমি অলরেডি আর্ন করে ফেলছি 1500 টাকা, তো আমার ব্যালেন্স থাকতেছে 2,000 টাকা। লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি হলো স্যালারি আনপিড। স্যালারি আনপিড আমার কত, স্যালারি আনপিড হলো 2,000 টাকা। সো আমার স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। তো স্যালারি এক্সপেন্স আমার স্যালারি আগে ছিল, পূর্বে আমার সরি স্যালারি নামে কোনো হ্যাডই ছিল না, সো স্যালারি এক্সপেন্স আমার সরি স্যালারি পেয়েবল নামে হ্যাড ছিল না, আর স্যালারি এক্সপেন্স নামেও আমার হ্যাড ছিল, স্যালারি এক্সপেন্স নামে হ্যাড ছিল 9,000 টাকা, আর এখন আরো স্যালারি বাড়ছে 2,000 টাকা, সো এই হচ্ছে 11,000 টাকা স্যালারি এক্সপেন্স ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল আমার, অ্যাকাউন্টস পেয়েবল না স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল হলো আমার 2,000 টাকা হয়েছে, এটা নতুন হেড, সো ক্রেডিট। তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট সব কালার হয়েছে না, যে এটাতে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মাঝখানেরটা, তাই না? সো অ্যাডজাস্টেড গুলো সব কালার হয়েছে, রাইট, সব কালার হয়েছে। তো তাহলে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল যোগ বিয়োগ করে আমি আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পেয়ে গেছি। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পাইছি। কারো কোনো সমস্যা? আমি আচ্ছা এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখাই আপনাকে। আমার মেইন ট্রায়াল ব্যালেন্সে আমার ক্যাশ ডেবিট ছিল 30,000 টাকা, এটাই আমার আসছে, ক্যাশেরটা ক্যাশের জায়গায় আসছে, অ্যাকাউন্ট রিসিভেবলটা রিসিভেবলের জায়গায় আসছে। বাট আমার অফিস সাপ্লাই যেহেতু 2,000 টাকা কমে গেছে, আমি বাদ দিয়ে 1,000 টাকা বসাইছি। প্রিপেড রেন্ট আমার 1200 টাকা কমে গেছে, বাদ দিয়ে আমি 1200 টাকা বসাইছি। আমার ফার্নিচার আমার 50,000 ছিল, 50,000ই আছে। আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5,000 ছিল, এখন 6,500 হয়েছে। আমার অ্যাকাউন্টস পেয়েবল 4,500 ছিল, এখনো 4,500 আছে। স্যালারি পেয়েবল আমার 2,000 টাকা নতুন অ্যাড হয়েছে।
আনআর্ন রেভিনিউ আমার 3,500 টাকা ছিল, বাট 1,500 টাকা কমে গেছে, 2,000 টাকা রয়ে গেছে। ক্যাপিটাল আমার 68,000 ছিল, এখনো 68,000 রয়ে গেছে। আমার ড্রয়িং ছিল আমার 4,000 টাকা, সো এটা আগেও ছিল এখনো আছে। আমার বাকিগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে আমি এই জিনিসগুলো পাইছি। এই হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। কারো সমস্যা? আচ্ছা ভাই, ড্রয়িংসটা কোথা থেকে আসলো? ড্রয়িংস আগে ছিল না? ড্রয়িংসটা তো আগেই ছিল, ড্রয়িংস আগেও ছিল 4,000 টাকা। সো আমার 4,000 টাকা 4,000 টাকায় আসছে, এটা আমি কিন্তু কিছু করি নাই। আচ্ছা, এই চার্টটা কি কোশ্চেনে কি এরকম চার্ট থাকবে? হ্যাঁ, কোশ্চেন তো এটা, আমি বলি কোশ্চেন তো এটা, এটা তো চারটা, এটা কোশ্চেন। এটুক আচ্ছা পর্যন্ত হলো কোশ্চেন। তারপর বলছে আপনাকে প্রিপেয়ার্ড কম, সরি, কমপ্লিট দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে এবং অ্যাডজাস্টেড এন্ট্রি গুলো দেওয়া থাকবে। আপনাকে বলবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানানোর জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনি পূর্বের ট্রায়াল ব্যালেন্সটা শুরুতেই বসাই দিবেন এখানে, এটা হলো পূর্বের ট্রায়াল ব্যালেন্স। তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো কোথায় কোথায় হিট করছে আপনি জাবেদা বার করবেন, জাবেদা করে আপনি বসানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর আপনি অ্যাডজাস্টেড যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাবেন। ভাইয়া, স্যালারির জন্য দুইবার করা হয়েছে। একবার স্যালারি পেয়েবলের জন্য একটা করা হয়েছে অ্যাকাউন্ট, আবার স্যালারি এক্সপেন্সে 2,000 টাকা বাড়ানো হয়েছে, একই 2,000 টাকা দুইবার। না, প্রতি আমরা ডাবল এন্ট্রি করতেছি না, দুই জায়গায় হিট করবে তো। আমি স্যালারি আমার পেয়েবল হয়েছে, আমি দেই নাই। স্যালারি আনপেড 2,000 টাকা, মানে আমি দেই নাই, অলরেডি খরচ হয়ে গেছে। ঠিক আছে, এটা তো দুই জায়গায় হিট করবে, আমার তো ডাবল এন্ট্রি সিস্টেম, প্রত্যেকটা জিনিসই দুই জায়গায় হিট করতেছে, রাইট? ওকে। জি। আচ্ছা, ওরিড হওয়ার কারণ নাই, না বুঝলেও সমস্যা নাই, আমরা পরেরটাতে ইজি আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, আমরা তো জাবেদাকে রাফ করতে পারবো করে পাশে। আচ্ছা, আমি যে অঙ্কগুলো করছি এগুলো ইন্টারের ম্যাথ থেকে নিয়ে আসছিলাম। সো আসলে আইবিবি টেক্সট বই এভাবে করে নাই, ডিফারেন্ট ভাবে করছে। আপনি জাবেদা করতে হবে, জাবেদা না করলে আপনি রাফে করবেন, জাবেদা না করলে আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, জাবেদা রাফে করা লাগবে না, আমার বইটা তো একবারে নতুন, আপনি ম্যাথের ভিতরেই করতে হবে। আইবিবি টেক্সট বই যখন আমরা যাবো আজকে ক্লাসে, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ হয়ে গেছে, আপনি জাবেদা ছাড়াই সলভ করছে। সো আসলে এটা এটা হবে না, জাবেদা করতে হবে। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমাকে বলছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ নামিরা ফ্যাশন সেন্টার অন 31 ডিসেম্বর 2024 সালে ওয়াজ এস ফলোস। আমার আমার এইভাবে ছিল ট্রায়াল ব্যালেন্সটা, এখানে একটা ভুল ছিল, আমি এখানে আমি যে ডেবিট ক্রেডিট মিলানোর জন্য আমি একটা ডেটা চেঞ্জ করছি, আপনারা চেঞ্জ করে নিন। তো আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো কি, আমার এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো হলো এইগুলা। আমাকে এখন কি করতে বলছে, আমি একটু নিচে নামাই ফেলি এগুলা। তো আমাকে এখন কি করতে হবে, আমার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স বের করতে হবে। ঠিক আছে, যার একটা কাজ করা যায়, আমি এগুলো উপরে তুলে ফেললাম। হ্যাঁ, সো আমি এটাকে, তো এটা আমি আমি খুব বেশি করবো না, আগের ম্যাথটা করছি কারণ আমি গত অনেকদিন হয়ে গেছে আমি ফার্স্ট ম্যাথ পড়াইছিলাম। সো এটা আমি বেশি করবো না, আপনারা করবেন। সো এটা আপনাদের উপর ছেড়ে দিব। ঠিক আছে, সো আমি সেম ম্যাথ, আমার একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া আছে, আর এখানে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। সো ট্রায়াল ব্যালেন্স এই পাশে থাকবে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির পরে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাবো। তো এবার বলেন তো, আমরা আগে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো ডেবিট জাবেদা করি। ক্লোজিং স্টক ইন্ডিং ইনভেন্টরি আমার 70,000 টাকা। আসলে ক্লোজিং স্টক আমার এখানে কত ছিল, ক্লোজিং স্টক ছিল ইনভেন্টরিতে আমি 60,000 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি হবে কি 70,000 টাকা। তার মানে আমি কি করছি, ক্লোজিং স্টক আমি কি খরচ বাড়ায় দেখাইছি? ক্লোজিং স্টক পারচেজ করা হয়েছে, স্টক পারচেজ করা হয়েছে ইনভেন্টরি 10,000 আমার টাকা ক্লোজিং স্টকের, ইনভেন্টরি পারচেজ। আচ্ছা ক্লোজিং, অ্যাসেট অ্যাসেট বাড়ায় দেখানো হয়েছে। হ্যাঁ আমার কম ক্লোজিং স্টক দেখানো আমার হয়েছে, কম কম। ইনভেন্টরি 10,000 টাকা বাড়ছে, আর 10,000 টাকা কোথায় হিট করছে? 10,000 টাকা ক্যাশ কমে গেছে, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট দেয়নি। না না, আমি খরচ কমায় দেখেছিলাম, আমি খরচ কমায় দেখেছিলাম। আমি ক্লোজিং স্টক ইনভেন্টরি, ইনভেন্টরি আমার এখানে 10,000 হিট করছে, আর কোথায় হিট করছে? আচ্ছা, এই ট্রায়াল ব্যালেন্সটা ভুল আছে মনে হয়, এখানে তো এন্ট্রি নাই। আচ্ছা, আমরা একটু আইবিবি টেক্সট বইয়ে চলে যাই। হ্যাঁ, আমার এখানে ম্যাথগুলো একটু সমস্যা আছে, আমি এগুলো কারেকশন করে আমি গ্রুপে দিয়ে দিব। আমরা আইবিবি টেক্সট বই চলে যাই। আইবিবি টেক্সট বই অনেকগুলো ম্যাথ আছে অ্যাডজাস্টমেন্ট।
ঠিক আছে। তো আমি আইবিবি টেক্সট বই চলে যাচ্ছি। আমার বলছি একটু পেজ নাম্বারটা বলিয়েন হ্যাঁ অবশ্যই 95 95। থ্যাংক ইউ। সো আমরা আইবিবি টেক্সট বই চলে যাচ্ছি। আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স একটা দেওয়া আছে আমার, যেখানে কি ছিল আমার ক্যাশ আছে 50,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমার 20,000 টাকা, প্রিপেড রেন্ট আছে হলো আমার 12,000 টাকা, স্যালারি সাপ্লাইজ আছে 5,000 টাকা, ইকুইপমেন্ট আছে আমার 1 লাখ টাকা। ঠিক আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে আমার 15,000 টাকা। সো আমি বলছিলাম কি আমার ডেবিট পাশে কি হবে, অ্যাসেট প্লাস এক্সপেন্স গুলো ডেবিট পাশে হবে, আর আমার ক্রেডিট পাশে হবে হলো আমার লাইবিলিটি প্লাস শেয়ার হয়নি বস। প্লাস ইনকাম। আমার ডেবিট পাশে সবসময় ডেবিট ব্যালেন্স আমার অ্যাসেট এবং এক্সপেন্স গুলো ডেবিট ব্যালেন্স হয়, লাইবিলিটি ক্যাপিটাল এবং শেয়ার ইনকাম আমার হয়নি ক্রেডিট স্যার। ব্যালেন্স হয়। এটা চিরন্তন সত্য আর কি। ঠিক আছে, এটা হলো বস চিরন্তন সত্য। পেজটা শেয়ার হয়নি বস, পেজটা শেয়ার হয়নি বস। পেজটা হলো আমার 95 এই যে দেখা যাচ্ছে 95, রাইট? আইবিবি টেক্সট বই 95, আইবিবি টেক্সট বই 95। কিন্তু বলছি আপনার এখানে শো শেয়ার করতেছে আপনারটাই, এখানে আপনারটাই শো করতেছে আপনার বই। আমাদের এখানে শো করছে না। শেয়ার হয় নাই বস। আচ্ছা ঠিক আছে, শেয়ার হয় নাই সরি। এবার হয়েছে? দেখতে পাচ্ছেন? জি জি। সো আমরা আইবিবি টেক্সট বইয়ে 95 নাম্বার পেজে আছি। সো আইবিবি টেক্সট বইয়ে আমরা এখানে একটা আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, যে বলা আছে আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমার ক্যাশ দেওয়া আছে হলো, আমি বলছিলাম কি আমার অ্যাসেট এবং এক্সপেন্স গুলো আমার ডেবিট ব্যালেন্স হয়, এটা চিরন্তন সত্য কথা। আর লাইবিলিটি ক্যাপিটাল এবং ইনকাম, আমার ক্রেডিট পাশে হয়। ঠিক আছে, ক্রেডিট ব্যালেন্স হয় আর কি, এটা সবসময়ের জন্য। সো আমার ক্যাশ যেহেতু সম্পদ, ক্যাশ ডেবিট পাশে আমার 50,000 টাকা, আমার অ্যাকাউন্ট রিসিভেবল আমার সম্পদ 20,000 টাকা, প্রিপেড রেন্ট আমার অ্যাসেট 12,000 টাকা, সাপ্লাইজ আমার অ্যাসেট 5,000 টাকা, ইকুইপমেন্ট আমার অ্যাসেট 1 লাখ টাকা, অ্যাকাউন্ট পেয়েবল আমার কি আমার লাইবিলিটি। সো লাইবিলিটি হলে ক্রেডিট পাশে আমার 15,000 টাকা, আনআর্ন রেভিনিউ আমার কি লাইবিলিটি 10,000 টাকা, এক্রুড স্যালারি পেয়েবল আমার 8,000 টাকা, এটা লাইবিলিটি। লোন পেয়েবল হলো আমার 20,000 টাকা, ক্যাপিটাল ওনার ইকুইটি হলো আমার 1,20,000 টাকা, সার্ভিস রেভিনিউ হলো আমার 60,000 টাকা, স্যালারিজ এক্সপেন্স হলো আমার 15,000 টাকা, খরচ রেন্ট এক্সপেন্স হলো 9,000 টাকা, ইউটিলিটি এক্সপেন্স হলো 5,000 টাকা, মিসেলেনিয়াস এক্সপেন্স হলো 20,000 টাকা। সো আমার এই পাশে 2,18,000, এই পাশে 2,18,000, ওদেরও মিলে না, দুই পাশ মিলে না কেন জানি, যোগফল মিলে না। সো আমার যাই হোক মিলে না, এটা সমস্যা না। আমরা আমাদের পরীক্ষায় যদি আসবে ওইটা মিলাই আসবে আর কি। হ্যাঁ, ওইটা মিলানোর দায়িত্ব আমাদের না। 2 নাম্বার স্টেপ 2 তে আমার কি বলছে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে বলছে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে আমি কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বাড়াবো। সো আমরা শুরুতে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো করবো। উইল নাও ডু 10 অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব আমরা ফর 4 ক্যাটাগরি, প্রিপেড এক্সপেন্স, আনআর্ন রেভিনিউ, এক্রুড রেভিনিউ এবং এক্রুড এক্সপেন্স। এই চারটা ক্যাটাগরিতে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। সো এগুলো আমরা পারি, আপনারা খুব দ্রুত রেসপন্স করবেন। প্রিপেড এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যেমন আমার কি, প্রিপেড রেন্ট আউট অফ 12,000 টাকা, প্রিপেড রেন্ট 3,000 হ্যাজ বিন ইউজড ফর ডিসেম্বর। আমি ডিসেম্বরে অলরেডি 3,000 টাকা ইউজ করছি। ঠিক আছে, সো আমার প্রিপেড রেন্ট কত ছিল আমার ট্রায়াল ব্যালেন্সে, দেখি তো 12,000ই ছিল কিনা, সে তো বলতেছে 12,000। সো প্রিপেড রেন্ট ছিল আমার 12,000 টাকা, আসলে ট্রায়াল ব্যালেন্সে 12,000 টাকা ছিল, তার ভিতরে আমি ডিসেম্বরে 3,000 টাকা ইউজ করছি। তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি হবে, ডেবিট কি হবে, আমার রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট। কত টাকার জন্য, 3,000 টাকার জন্য। কারো কোনো কনফিউশন? রেন্ট ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট হ্যাঁ ঠিক 3,000। আছে। হ্যাঁ, সো 2 নাম্বার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হলো কি, সাপ্লাইজ আমার 2,000 টাকা, ওয়ার্থ অফ সাপ্লাইজ হ্যাভ বিন ইউজড। আমার সাপ্লাইজ 2,000 টাকা ইউজ হয়েছে। সো ইউজ হইলে আমরা জানি কি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, রাইট? সাপ্লাই কমে গেছে। হ্যাঁ। তাহলে আমি 1 নাম্বার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে ফেলছি, প্রিপেড এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে ফেলছি, এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আসবে না। এবার আসে আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কি হবে, আমার আনআর্ন রেভিনিউ 5,000 টাকা অন দা আনআর্ন রেভিনিউ হ্যাজ নাও বিন আর্নড। তাহলে আনআর্ন রেভিনিউ আমার ট্রায়াল ব্যালেন্সে কত ছিল, আনআর্নড রেভিনিউ ছিল আমার, আনআর্ন রেভিনিউ ছিল 10,000 টাকা ছিল, রাইট? 10,000-এর ভিতরে আমি কি করছি, আমি অলরেডি 5,000 টাকা আর্ন করে ফেলছি। তো যখন আমার আনআর্নড হয়েছিল তখন কি পাইছিলাম, আমি ক্যাশ পাইছিলাম, ক্যাশ ডেবিট, আর আমার কি ছিল, আনআর্ন রেভিনিউ ক্রেডিট ছিল, আনআর্নড রেভিনিউ ক্রেডিট ছিল। এখন যদি রেভিনিউ আমি আর্ন করে ফেলছি, সো আমি আনআর্ন রেভিনিউ আমার লাইবিলিটি ছিল, এটা আর্ন করি নাই, তাও ক্যাশ পেয়ে গেছি, এটা আমার লাইবিলিটি বাড়ছিল, সম্পদ বাড়ছিল, ক্যাশ টাকা বাড়ছিল, আর লাইবিলিটি বাড়ছিল, এই কারণে আমার লাইবিলিটি ক্রেডিট হয়েছে। যেহেতু এখন লাইবিলিটি কমে গেছে, সো আনআর্ন রেভিনিউ ডেবিট, আর আমি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যেহেতু ইনকাম বাড়ছে, সো ইনকাম বাড়লে আমার সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে।
unearned revenue for project additionally 3000 of unearned revenue is earned in December. তাহলে unearned revenue আমার সেম আর কি, সার্ভিস রেভিনিউ বাড়ছে, unearned revenue কমছে। এবার আসি accrued revenue, কারো সমস্যা? এবার আসি accrued revenue অ্যাডজাস্টমেন্ট কি? আমার accrued সার্ভিস রেভিনিউ 4000 টাকা। accrued মানে কি? পাওনা, তাই না? ডিউ, আমি পাই নাই। accrued মানে বকেয়া, সরি, accrued মানে হলো বকেয়া, accrued এর বাংলা হলো বকেয়া। বকেয়া সার্ভিস রেভিনিউ তো আমি পাই, তাই না? সো আমি পাবো সার্ভিস রেভিনিউ 4000 টাকা অফ সার্ভিস পারফর্ম ইন ডিসেম্বর বাট নট ইয়েট বিল হয় নাই। সো আমি সার্ভিস দিছি, আমি অলরেডি সার্ভিস, আচ্ছা সাউন্ড আসতেছে, আমি বাইকে অফ করে দিই। সো যে পয়েন্টে ছিলাম আমি, যে আমি সার্ভিস দিছি 4000 টাকার বাট নট ইয়েট বিল, আমি বিল পাই নাই, ঠিক আছে? তাহলে আমি সার্ভিস দিছি, আমি পাবো, তো বকেয়া। সো আমার এটা কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইনকাম বাড়ছে, আমার সার্ভিস রেভিনিউ ইনকাম বাড়ছে, ইনকাম ক্রেডিট, আর সার্ভিস রেভিনিউ আমি টাকা পাই নাই বাট পাবো, সো এটা আমার জন্য অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল আমার ডেবিট। সো অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট, আর ইনকাম বাড়লে ক্রেডিট, ইনকাম বাড়লে ক্রেডিট। accrued ইন্টারেস্ট অন কাস্টমার লোন ফর 2000 টাকা। আমার accrued ইন্টারেস্ট হয়েছে কি? আমার কাস্টমার লোন 2000 টাকা। তো কাস্টমার্স লোন কিন্তু আমি লোন নেই নাই, আপনি টার্ম দেখে বুঝতে হবে এটা কি আমি লোন নিছি না কাস্টমারের লোনটা, ঠিক আছে? টার্ম দেখে বোঝা লাগবে। সো accrued ইন্টারেস্ট অন কাস্টমার লোন 2000 টাকা। সো কাস্টমারকে আমি লোন দিছি, সো আমার জন্য এটা ইনকাম, ইনকাম বাড়ছে, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, আর হলো আমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। চার নম্বরে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমাকে বলছে accrued এক্সপেন্স। আমি আমার accrued এক্সপেন্স মানে বকেয়া খরচ, বকেয়া খরচের যা আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। accrued স্যালারি 4000 টাকা নট ইয়েট পেড, আমি পে করি নাই, তার মানে আমার খরচ হয়ে গেছে স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর accrued স্যালারি পেয়েবল ক্রেডিট। accrued ইউটিলিটি এক্সপেন্স, সো সেম, খুব সহজ, আমার ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট অন লোন accrued ফর, আমার ইন্টারেস্ট অন লোন মানে আমি লোন নিচ্ছি, কাস্টমার লোন না, হ্যাঁ আমি লোন নিচ্ছি, সো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। accrued রেন্ট ফর ডিসেম্বর, সো রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। সো আমরা অনেকগুলো পড়লাম। সো ওরা আবার কি করছে, আইবিবির বই আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আবার অন্যভাবে করছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আবার ডাইরেক্টলি করে ফেলছে। ওরা আবার আপনাকে শিখায় নাই, আমি যেরকম গড় করে শিখাইছি ওরা আবার শিখায় নাই, ওরা জাবেদা করছে বাট ওরা আবার আপনাকে গড় করে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বানানো শিখায় না, বাট আমরা বানানো শিখবো, ঠিক আছে? সো প্রথমটাতে আসি আমি। আমার প্রিপেড রেন্ট হয়েছে আমার 12000 টাকা, তার ভিতরে আমার কি 3000 টাকা হ্যাজ বিন আর্ন ফর ডিসেম্বর, ইউজড ফর ডিসেম্বর, ডিসেম্বরে ইউজ হয়ে গেছে। সো রেন্ট এক্সপেন্স বাড়ছে 3000 টাকা, রেন্ট প্রিপেড রেন্ট কমছে 3000 টাকা। এটার এন্ট্রিটা কোথায় হয়েছে? আমার রেন্ট, আপনি মনে রাখতে হবে রেন্ট এক্সপেন্স বাড়ছে 3000 টাকা। সো রেন্ট এক্সপেন্স বাড়ছে 3000 টাকা, রেন্ট এক্সপেন্স বাড়ছে 3000 টাকা। আমার 12000, সরি, 11500 থেকে 14500 চলে গেছে। আর প্রিপেড রেন্ট কমছে হলো আমার, প্রিপেড রেন্ট কমছে হলো 3000 টাকা। সো এটা আপনি এটা দেখে বুঝবেন না, এটা তো অলরেডি অ্যাডজাস্টেড এন্ট্রি। সো আমার, আপনি একটু আপনার সামনে তো প্রিন্টেড কপিও নাই, এই যে রেন্ট এক্সপেন্স 9000 টাকা। সো আমার প্রিপেইড রেন্টে 9000 টাকা আসবে আর রেন্ট এক্সপেন্সে 14500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো এভাবে করে নাই, সমস্যা হয়ে গেছে এইটা। সো আপনারা একটু সময় দিলাম, আপনারা একটু একটু টাইনা করেন তো, আপনারা একটু গড় টানেন, গড় টাইনে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন তো। আমার কিরকম হবে, কিরকম জিনিসটা হওয়া দরকার ছিল এরকম না, আমার জিনিসটা হওয়া দরকার ছিল আমার এটা হলো ট্রায়াল ব্যালেন্স, এটা অ্যাকচুয়াল ট্রায়াল ব্যালেন্স, এখানে হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, আর এখানে হলো আমার আফটার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, রাইট? বুঝতে পারছি? হ্যাঁ, সিকোয়েন্সিয়াল হওয়া লাগতো বস। হ্যাঁ। সো ওরাও নতুন, ওরাও প্রথম লেখছে বইটা, সো ওদের ওদের বইও কিছু মানে ডিফারেন্স আছে আর কি, যেটা আপনার ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না আর। তো সমস্যা নাই, নেক্সট এডিশনে আমি হয়তো এগুলো টু দা পয়েন্টে খুব সুন্দর করে গুছাই দিব, বাট এই এডিশনে সময় স্বল্পতার কারণে পারতেছি না, মানে এমন একটা প্রেশার, আমার 5 দিন সপ্তাহে ক্লাস,
সো আমি দেখি অ্যাকাউন্টিং এর একটা শীট তো দেওয়াই লাগবে। এরকম যদি ভুল থাকে তাহলে আমরা কোনটা মানে না প্র্যাকটিস না করবো ভুল না বলো? কিন্তু আপু, এটা কিন্তু ভুল না, ভুল না। জিনিসটা হচ্ছে সাজাইছে অন্যভাবে, আর ওরা আচ্ছা ডাইরেক্টলি সাজাই ফেলছে। এটা ভুল শর্টকাটে একবারই না, করছে ওরা। এটা শর্টকাট কোশ্চেন। শর্টকাট করছে, সরাসরি সাজাই ফেলছে, কিন্তু কিভাবে আসলো এটা আর দেখায় নাই আপনাকে, তাই না? ভাঙে নাই জিনিসটা। হ্যাঁ, বাঙ্গে নাই আর। আমরা তো ভাইয়া যে কোনো একটা নিয়ম ফলো করবো, আপনারটাই করি তাহলেও সবকিছু ইজি হচ্ছে আর কি। হ্যাঁ, আমারটা ফলো করেন, বাট আমার ম্যাথ গুলো কারেক্ট নাই। আমি একটা বেটার আপনাকে আমি বলি, কথা দিচ্ছি যে আমি এই আমার 22 তারিখ ক্লাসটা শেষ হয়ে যাবে। 22 তারিখের পরে আমি 3-4 দিন লাগবে আমার, আমি অ্যাকাউন্টিং এর একটা সেপারেট একটা কমপ্লিট একটা ম্যাথের শিট দিব। যে শিটে কি থাকবে, আমার আইবিবি টেক্সট বইয়ের ম্যাথ গুলোও থাকবে, প্লাস আমার আমার বইয়ের যে ম্যাথ গুলো আছে ওইগুলো আমার কারেক্ট ফর্মে থাকবে। তো জিনিসটা এমন হবে না যে ধরেন গুজামিল আমার আমার বইয়ের গুলো আমার যেখানে টুকটাক ভুল আছে এগুলো কারেকশন করে দিব, আইবিবি টেক্সট বই যেখানে টুকটাক ভুল আছে ওইটাও কারেকশন করে দিব। খুব ভালো হবে ভাইয়া। জি ওইটা ভাইয়া, ভালো তাহলে হবে বস। যেটা থাকলো ভাইয়া। তো তাহলে আজকে একটু ছেড়ে দেন, আজকে হ্যালো। তাহলে আমরা আগাই, সামনে আগাই, ঠিক আছে? সো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে কারো সমস্যা বা ট্রান্সফারে কারো সমস্যা, দুইটা ম্যাথ মিলে তো আমরা একটা আইডিয়া পাইলাম, কারো সমস্যা হবে? এটা আমার এই যে আমার আমার সামনে আছে হলো আমার এটা আমার বাগনি আয়রা, মাশাআল্লাহ কিউট মাশাআল্লাহ। একটা মেয়ে। মামা অনেকদিন পরে বাসায় আসছে আমার। মামা সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে অনেকে আছে, দেখবা কে কে আছে। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের বয়স 2 বছরের কাছাকাছি, ছেলের একদিন নিয়ে আসবো দেখি লাস্টের দিকে। আমার ছেলেও এসে দরজায় নক করে অনেক সময়। ঠিক আছে মামা, যাও ক্লাস করি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি আমাদের জন্য দোয়া করো, তাহলে তোমাকে মিষ্টি খাওয়াবো পাস টাটা করলে। দিয়ে যাও, টাটা দিয়ে যাও। ভাইয়া আমাদের পক্ষ থেকে চকলেট কিনে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আটকে দাও। তাহলে আমরা যেখানে ছিলাম, খুবই দুষ্ট, মানে অনেক আমাকে খুবই ভালোবাসে আর কি। মামা মানে মামা বলে ডাকে আর কি, ওর তো মামা মানে আমার ওয়াইফের বড় বোনের মেয়ে আর কি। তো ওর মামা নাই, মানে আমার ওয়াইফের 2 বোন, তো আমারও মামা বলে ডাকে আর কি। তো যে জায়গায় ছিলাম আমরা আবার পড়ায় ফিরে আসি। সো আমি এখানে আমরা আইবিবি টেক্সট বই কি শিখলাম, আমরা আইবিবি টেক্সট বই আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো দেওয়া শিখলাম। এর বাইরে কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নাই। এই যে 4টা ক্রাইটেরিয়াতে আমি শিখলাম যে আমার প্রিপেড এক্সপেন্স হয় প্রিপেড হবে, অথবা আনআর্ন রেভিনিউ হবে, অথবা এক্রুড রেভিনিউ হবে, অথবা এক্রুড এক্সপেন্স হবে। এই 4টার বাইরে কোনো আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাবেন না আপনারা। ডেপ্রিসিয়েশনে আছে অবশ্য, ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হইতে পারে, আরো 2-1টা জিনিস অ্যাডজাস্টমেন্ট হইতে পারে, বাট আমরা এই পর্যন্ত যত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিচ্ছি আমাদের মানে জার্নালে সমস্যা নেই, জাবেদায় সমস্যা হবে না। আর আমার এখানে যেহেতু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা ওটা ডাইরেক্টলি করে ফেলছে, বাট আমার এখানে যেহেতু আমি সিগমেন্ট করে করছি, তো দুইটা মিলাই মনে পারবেন। সো কারো কোনো সমস্যা না থাকলে আমরা সামনে যাচ্ছি, সমস্যা থাকলেও সমস্যা নেই, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা চলে যাব রেশিও অ্যানালাইসিস। সো আজকে আমরা রেশিও অ্যানালাইসিস করব, দেখি আমি। তো সেটা কি আপনার শিট না আমি আমি নাকি? না আমি আমার শীট থেকে প্রথমে শিখাবো, ঠিক আছে? সো এটা আচ্ছা, আমার শীট। আপনার শিটের পেজ নাম্বারটা কি বললেন বস? এটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, দাঁড়ান একটু। হ্যাঁ, এটা আমার শীট। সো আমার শীটের পেজ নাম্বার আমি যাচ্ছি। সো না, এটা আমি আমার না, এটা হলো আমি যে রেশিও অ্যানালাইসিসটা হলো ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে নিয়ে আসছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের লাস্টের দিকে যাবেন, 7.7 এ যাবেন, 7.07 এ। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, কারো কথা শোনা যাচ্ছে না, আমি মিউট করে দিলাম সবাইকে, ঠিক আছে? সো আপনি আমার এখানে তো দেখা যাচ্ছে, সো আপনি বই না গেলেও হবে, অথবা বই যদি যেতে চান 7.7 এ যাবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস মডিউল সি এর 7.7। ওকে, পেজ 65, তাহলে আপু বলে দিচ্ছে পেজ 65। সো আমরা আজকে একটা সহজ একটা ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করে দিব। আজকে আমরা রেশিও অ্যানালাইসিস করতে যাচ্ছি। সো রেশিও অ্যানালাইসিস আমরা কম বেশ সবাই জানি। সো এখানে কি দা কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ সাকিব এন্ড আফিফ স্পোর্টওয়্যার লিমিটেড আর গিভেন বিল, ঠিক আছে? সাকিব এবং আফিফ স্পোর্টওয়্যার লিমিটেডের ব্যালেন্স শিট আমার এখানে দেওয়া আছে, যেখানে আমার 2022 সালের আমার ডেটা আছে আর 2021 সালের ডেটা আছে।
তো আমার ক্যাশ ছিল কত, 2021 সালে আমার 3700 টাকা ছিল, এবং 22 সালে এসে এটা হয়েছে 5300 টাকা। আমার অ্যাকাউন্টে 300। দেখা যাচ্ছে? বস ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমার 23,400, আর আমার 22 সালে এসে হয়েছে 21,200। আমার ইনভেন্টরি ছিল 21 সালে হইলো 7,000, আর আমার 22 সালে এসে হয়েছে 9,000। ল্যান্ড ছিল আমার 26,000, এখন হয়েছে আমার 20,000। বিল্ডিং আমার ছিল 70,000, এখন 70,000 টাকারই আছে। টোটাল অ্যাসেট আমার দাঁড়াচ্ছে কি, 1,30,000 টাকা ছিল, 30,100 টাকা ছিল আমার 2021 সালে, এখন এসে দাঁড়াচ্ছে আমার 1,25,500 টাকা হলো আমার 22 সালে। লাইবিলিটি সাইডে আমি দেখি ওনার ইকুইটিতে আমার কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে। সো লাইবিলিটি এবং ওনার ইকুইটিতে অ্যাকাউন্ট পেয়েবল আছে আমার, ছিল হলো 31,100, এবং এখন হলো আমার 10,370। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার 10,000 টাকা, বাট আমার এখন হবে এখন আছে হলো 15,000 টাকা। ক্যাপিটাল আমার ছিল 69,000 টাকা, এখন 75,000 টাকা। রিটার্ন আর্নিং এ ছিল আমার 20,000 টাকা, এখন হলো 25,130 টাকা। সো এই ছিল আমার লাইবিলিটির অবস্থা। সো অ্যাসেট এবং লাইবিলিটি আমার মিলে গেছে। সো এই আমার 2 বছরের আমার কম্পারিটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স শিট আমার এখানে দেওয়া আছে। আমাকে কি করতে বলছে, সাকিব এবং আফিফ স্পোর্টওয়্যার লিমিটেড প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 2022, হুইচ ইনডিড নিট সেল ছিল আমার 2022-এর, কিন্তু একটু মনে রাখতে হবে জিনিসগুলা, আদারওয়াইজ স্পেস লেগে যাবে। 2022 সালে আমার নেট সেল ছিল কত, 1,20,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ছিল আমার 70,000 টাকা। নেট ইনকাম আমার ছিল 14,000 টাকা। প্লিজ কম্পিউট দ্য ফলোইং রেশিও। আমাকে নিচের রেশিও গুলা করতে বলছে, কোন সালের জন্য, 2022 সালের জন্য আমার রেশিও করতে বলছে। ঠিক আছে, রেশিও গুলা কি কি আমাকে বলছে, কারেন্ট রেশিও করতে, আমাকে বলছে কুইক রেশিও করতে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার করতে বলছে, ইনভেন্টরি টার্নওভার করতে বলছে, অ্যাসেট টার্নওভার, প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, ডেট টু অ্যাসেট রেশিও। সো আমরা একটু ফর্মুলা গুলো মনে রাখার চেষ্টা করি, তো একটু ফর্মুলা গুলো লিখে ফেলি। আমি যদি ম্যাথে চলে যাই, আপনি দেখে দেখে আপনি ম্যাথ করে ফেলবেন। সো আমি আপনার ব্রেনটাকে ইউজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি না আপনাকে অ্যান্সার দিয়ে দিতে। ঠিক আছে, সো আমরা একটু রেশিও গুলো একটু অ্যানালাইসিস করি। কারেন্ট রেশিওর ফর্মুলা কি ছিল, আমার কারেন্ট রেশিওর ফর্মুলা কি ছিল, সবাই মনে মনে একটু চিন্তা করার চেষ্টা করি, মেসেজ দেই। উপর কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। তো আমরা আমার কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি, এগুলো আমরা সবাই জানি। কুইক রেশিওর ফর্মুলা কি ছিল, আমার কারেন্ট অ্যাসেট মাইনাস হইলো আমার ইনভেন্টরি, আমার ঠিক আছে, ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি, রাইট। আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের ফর্মুলা কি ছিল, আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের ফর্মুলা, নিচে ছিল সেলস, এটা নিয়ে সন্দেহ নাই, সেলস, হ্যাঁ, নিচে সেলস ছিল, সেলস উপরে বাই ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, উপরে অ্যাকাউন্ট রিসিভেবল। ইনভেন্টরি টার্নওভার ফর্মুলা কি ছিল, আমার নিচে হলো আমার কস্ট অফ গুডস সোল্ড, রাইট, উপরে হলো এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি। অ্যাসেট টার্নওভার ফর্মুলা কি ছিল, আমি একটু টান দিয়ে একটু এদিকে নিয়ে আসি। অ্যাসেট টার্নওভারের ফর্মুলা কি ছিল, নিচে হলো সেলস বাই টোটাল টোটাল অ্যাসেট, অ্যাসেট। নিচে টোটাল অ্যাসেট, উপরে হলো আমার হুম, সেলস ছিল, সেলস। রাইট। হুম, প্রফিট মার্জিন নাম থেকে বোঝা যাচ্ছে, আমার নিচে হলো নেট প্রফিট, নিচে হলো নেট প্রফিট, উপরে হলো সেলস। রিটার্ন অন ইকুইটির ফর্মুলা কি, আমার নেট ইনকাম নিচে, উপরে হলো টোটাল ইকুইটি। ইকুইটি। রিটার্ন অন অ্যাসেট কি ছিল, নিচে আমার তাহলে টোটাল অ্যাসেট, উপরে হলো আমার নেট, সরি, রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা কি, নিচে হলো টোটাল অ্যাসেট, উপরে হলো নেট ইনকাম। হুম, আর ডেট অ্যাসেট রেশিও হলো নিচে ডেট, রাইট, নিচে ডেট না, আর উপরে হলো আমার অ্যাসেট, টোটাল অ্যাসেট, রাইট। নিচে টোটাল অ্যাসেট। নিচে টোটাল অ্যাসেট আর উপরে আচ্ছা আচ্ছা, টোটাল। আমি তাহলে উল্টাটা বলছি, হ্যাঁ, ডেট অ্যাসেট রেশিও হলো আমার নিচে টোটাল অ্যাসেট, উপরে হলো আমার উপরে লাইবিলিটি। টোটাল লায়াবিলিটি। টোটাল ডেট, ঠিক আছে, অথবা লাইবিলিটি, না ডেট আর লাইবিলিটি তো এক না, টোটাল ডেট অথবা লাইবিলিটি। আচ্ছা, সো আমার এই ছিল আমার ফর্মুলা। সো এটা মনে রাখার ওয়ে কি, কারেন্ট রেশিও আর কুইক রেশিওতে তো সমস্যা নাই। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আমি কি যেন বলছিলাম না, টার্নওভারের ক্ষেত্রে আমার কি চলে যায়, আমার টার্নওভারের ক্ষেত্রে আমার আচ্ছা, আমরা এখন ম্যাথে চলে যাই, ঠিক আছে। সো কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা জানি যে আমার কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। আবার কারেন্ট অ্যাসেটে আমার কি কি আছে, কারেন্ট অ্যাসেটে আমার কি আছে, যে আমার ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। এখন কোশ্চেনটা হয়েছে, ধরেন আপনাকে বুঝতে হবে, আমার তো এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। সো কারেন্ট অ্যাসেট কোনগুলা এটা বুঝতে হবে। সো ক্যাশ আমার কারেন্ট অ্যাসেট, আমি সি দিলাম, হ্যাঁ, ক্যাশ আমার কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। ল্যান্ড আমার ফিক্সড অ্যাসেট, আমি এফ দিলাম, এটা ফিক্সড অ্যাসেট। বিল্ডিং ফিক্সড অ্যাসেট, সো এটা আমার কারেন্ট অ্যাসেট আসবে না।
এবং এখানে আমার অ্যাকাউন্ট পেয়েবল হলো কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল আমার কারেন্ট লাইবিলিটি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো আমার এটা আমার এটা ফিক্সড, ক্যাপিটাল ফিক্সড, ক্যাপিটাল আমার আসবে না, রিটেন আর্নিং এগুলো আসবে না। সো আমার শুধু অ্যাকাউন্ট পেয়েবল আছে, রাইট? লাইবিলিটি সাইডে আমার শুধু অ্যাকাউন্ট পেয়েবল আছে। সো আমার এগুলো জানতে হবে, হ্যাঁ। সো আমার তাহলে ক্যাশ কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, তিনটা যদি আমি যোগ করি আমি পাচ্ছি 35,500 টাকা। আর আমার লাইবিলিটি শুধু একটাই, অ্যাকাউন্ট পেয়েবল, একটু আগে যেটা দেখে আসলাম, আমার 10,370 টাকা। So আমি দুইটা তো ডিভাইড করি, আমি 3.42 পাচ্ছি। কারো কনফিউশন কারেন্ট কারেন্ট রেশিওতে? নো স্যার। সো আমাদের যতটা কঠিন মনে হয়েছে অ্যাকাউন্টিং, আসলে অ্যাকাউন্টিং এর ম্যাথে যে সবসময় অ্যাকাউন্টিং থাকে তা না, আমাদের কিন্তু নর্মাল ম্যাথও থাকে। এই যেমন রেশিও, রেশিও একবারই টোটালি কোনো অ্যাকাউন্টিং এর সাথে রিলেশন নাই। আপনি যেই ব্যাকগ্রাউন্ডে হন না কেন আপনি কিন্তু পারবেন। এখানে কোনো এমন ফর্মুলা নাই, জাবেদার ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলা নাই যেটা বুঝতে হবে। আপনি জাস্ট ফর্মুলা মনে রাখবেন, ডেটা বসাবেন, অ্যান্সার হয়ে যাবে। কুইক রেশিওতে আমি বলছিলাম কি কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি বাদ দিব। সো কারেন্ট অ্যাসেট ছিল আমার 25,500, ইনভেন্টরি বাদ দিছি, যেটা পাইছি এটা আমার কুইক অ্যাসেট, এটাকে আমি কুইক অ্যাসেট বলি। এটা হলো আমার কুইক অ্যাসেট থেকে আমি কারেন্ট লায়াবিলিটি ডিভাইড করব। সো আমি পাবো 2.5। কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ 2.56 আসে বস। হ্যাঁ, তারপর চলে যাই আমি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। সো আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের ফর্মুলা কি? নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। সো আমি মনে হয় একটু ভুল লিখছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা এখানে ফর্মুলাটা ভুল লিখছি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কি? অ্যাকাউন্ট রিসিভেবল নিচে সেলস না, উপরে সেলস নিচে অ্যাকাউন্ট রিসিভেবল, রাইট? হ্যাঁ ইয়েস স্যার, এখানে মানে কিছু মানে কয়েকটাতে একটু ভুলই আছে, উপরে সেলস হবে, নিচে হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল, জি জি ঠিক আছে, এটা আবার ঠিক আছে। এটাও ঠিক আছে, সোল্ড। এটাই ভুল ছিল। আচ্ছা এখানে আমি যখন আপনাকে থিওরি সাবজেক্ট পড়াই তখন কিন্তু একটা টেকনিক শিখিয়েছিলাম যে টার্নওভার মানে হলো, টার্নওভার যেগুলোতে থাকবে এই শব্দটা যখন যেখানে থাকবে তখন কি হয়ে যায়, আমার এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মানে এই শব্দটা নিচে চলে যায়। টার্নওভার শব্দটা যখন থাকবে তখন আমার এই ইনভেন্টরি নিচে চলে গেছে, অ্যাসেট টার্নওভার অ্যাসেট নিচে চলে গেছে। তো টার্নওভার শব্দটা যখন থাকবে তখন এই শব্দটা অ্যাকাউন্ট রিসিভেবল বা যে টার্নওভার, যার টার্নওভারের কথা বলবো ওই শব্দটা নিচে চলে যাবে। বুঝতে পারছি? তো টার্নওভার মানে নিচে, আমি একটা শব্দ লিখলাম টার্নওভার মিন, যার টার্নওভার বলবো সে নিচে চলে যাবে, এই নিচে চলে যাবে, ঠিক আছে, নিচে চলে যাবে। তাহলে একটা সহজ হলো না মুখস্থ করা যারা একবারে নতুন এই রেশিও অ্যানালাইসিসের সাথে? সো তিনটা কিন্তু আমি শিখে ফেললাম, রাইট? এই তিনটা কিন্তু আমার শিখে হয়ে গেল। সো মার্জিনের ক্ষেত্রে কি হয়? প্রফিট মার্জিন হলো আমার সেলস ডিভাইড বাই নেট প্রফিট। এখন আমরা চলে যাই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারে কি বলছি? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা নিচে চলে যাবে, উপরে হলো সেলস। এখন আরেকটা জিনিস আপনি একটু মনে রাখার চেষ্টা করেন, আমার সেলস কোত্থেকে আসলো? এটা তো রিসিভেবল টার্নওভার, সেলস আসলো কোত্থেকে? আসলে আমি যে রিসিভেবল ক্রিয়েট হয় কখন আমাকে বলেন তো? এই রিসিভেবলটা ক্রিয়েট হবে কখন? আমি যখন বাকিতে সেল করব। আমি যখন বাকিতে সেল ক্রেডিট সেলস হইলে হ্যাঁ, তখন আমার বাকিতে সেল করলে, হ্যাঁ হ্যাঁ। রাইট। আমি ক্রেডিটে যখন সেল করব, বাংলাতে যদি বলি আমি বাকিতে যখন সেল করব তখনই তো রিসিভেবল ক্রিয়েট হবে, রাইট? এই কারণে সেলস এর সাথে আমি কম্পেয়ার করব, আমি কত টাকা সেল করতেছি, আমি কত টাকা আদায় হচ্ছে। সো আমার টার্নওভারটা দিয়ে আমি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দিয়ে আমি বুঝতে পারবো যে আমি সেলস এর কত গুণ বেশি আমি কি করতে পারতেছি, আদায় করতে পারতেছি এক বছরে। কিন্তু বস এটা 2 বছরটা যোগ করছে কেন? এভারেজ আর কি, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নিচে নিচে হলে এভারেজ অ্যাকাউন্ট ও রিসিভেবল। আচ্ছা, ঠিক আছে। সো আমার এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হলো আমার 2 বছরের অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে 2 দিয়ে ডিভাইড করতে করছি, আমি হবে, তারপর এভারেজটা 2 বের দিয়ে ভাগ করছি। করতে হবে, রাইট? হ্যাঁ সো আমার এটা নিচে যাবে আর উপরে হলো আমার নেট সেলস 1,20,000 টাকা, যেটা আমার বলা ছিল। এখন আপনার মনে কোশ্চেন রাখতে পারে সেলস এর কথা কোথায় বলা ছিল? সেলস এর কথা এই যে নিচে বলা ছিল যে আমার নেট সেলস, যে 2022 সালে আমার নেট সেলস ছিল 1,20,000 টাকা আর আমার কস্ট অফ গুডস ছিল 70,000 টাকা, ঠিক আছে? এবং নেট ইনকাম ছিল আমার 14,000 টাকা। এই তিনটা জিনিস মনে রাখা লাগবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারে কারো সমস্যা? এবার যদি ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। এখন আপনার মনে কোশ্চেন রাখতে পারে, ঠিক আছে ইনভেন্টরি টার্নওভার মানে এভারেজ ইনভেন্টরি নিচে গেছে, এটা আমি বুঝলাম সমীর ভাই, আপনি বলছেন টার্নওভার থাকলে এই শব্দটা নিচে চলে যায়। আমি একটু অফ করে দিই, আপনাদের প্রচুর সাউন্ড আসে, আমি এক্সট্রিমলি সরি আমি বলতে, যে ধরেন রিয়েলমি থেকে যেমন সব সময় সাউন্ড আসে। সো আপনারা তো জানেন আপনার পাশে কে সাউন্ড করতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার প্রাইভেসিও নষ্ট হয়, ধরেন আপনার সাউন্ড চলে আসতেছে, হ্যাঁ।
সো যে যে পয়েন্টে ছিলাম আমি, সো এটা বলার জন্য আমি সরি আসলে, আসলে বলছি সবার স্বার্থে। সো যে যে পয়েন্টে আমরা ছিলাম যে আমার টার্নওভার থাকলে নিচে চলে যায়, সো আমি ছিলাম হলো ইনভেন্টরি টার্নওভার, তার মানে অ্যাভারেজ ইনভেন্টরিটা নিচে চলে আসছে। আর এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে কস্ট অফ গুডস সাথে আমার ইনভেন্টরি কি রিলেশন। কস্ট অফ গুডস সোল্ড হইলো আজকে আমি যদি 100 টাকার জিনিস সেল করি, এই জিনিসের কস্ট কত ছিল, কস্ট কত ছিল, ঠিক আছে। তো ইনভেন্টরি মানে কি, র মেটেরিয়াল, তাই না? র মেটেরিয়াল হলো ইনভেন্টরি, ইনভেন্টরির সাথে খরচের একটা রিলেশন আছে। আমি যে আজকে যে পণ্য সেল করতেছি এটা খরচটা কিসের উপর ডিপেন্ড করে, আমার ইনভেন্টরির উপর ডিপেন্ড করে। র মেটেরিয়াল, লেবার কস্ট সব মিলে আমার, সো আমার কস্ট অফ গুডস সোল্ড এর সাথে একটা রিলেশন আছে, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যেমন সেলস এর একটা রিলেশন আছে, ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড এর একটা রিলেশন আছে। এই কারণে কস্ট অফ গুডস সোল্ড হলো উপরে আর এভারেজ ইনভেন্টরি নিচে। তো এভারেজ ইনভেন্টরি বের করার জন্য 2 বছরের ইনভেন্টরি যোগ করছি, 2 দিয়ে ডিভাইড করছি, সো এভারেজ ইনভেন্টরি পাইছি। সো আমি নিচে এভারেজ ইনভেন্টরি বসাবো, উপরে আমার কস্ট অফ গুডস সোল্ড 70,000 টাকা বলা ছিল। অ্যাসেট টার্নওভার, সো অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে আমার কি, অ্যাসেট টার্নওভার নেট সেলস ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেট। সো এখানে টার্নওভারের ক্ষেত্রে বলছিলাম না যে নিচে চলে যাবে, সো আমার টোটাল অ্যাসেট, এভারেজ টোটাল অ্যাসেট নিচে চলে গেছে। আর সেলস, সো আপনি এখন বলতে পারেন যে অ্যাসেটের সাথে সেলস কিভাবে আসলো। আসলে সেলস সবগুলোর সাথে আসে। সেলস আমার নেট প্রফিট মার্জিনের সাথেও আসে। সেলস একটা কমন টার্ম, আমি সেলসের সাথে কম্পেয়ার করে আমি অ্যাসেট গুলা আমি কতটুকু ইউজ করতে পারতেছি, ঠিক আছে। এটা তো আমার অ্যাসেট টার্নওভার, মানে অ্যাসেট টার্নওভার মানে কি। আচ্ছা আমি আর একটু পেছনে চলে যাই। অনেকক্ষণ ধরে টার্নওভার শব্দটা বলতেছি আমি, কিন্তু বাট টার্নওভার কাকে বলে এটা আমি বুঝাচ্ছি না। টার্নওভার মানে হলো কতবার সে আমার কি হয়, আমার কতবার রিপিট হয়, রিপিট, ঠিক আছে, কতবার রিপিট হয় আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার অ্যাসেট টার্নওভার মানে আমার অ্যাসেটের যে ভ্যালুটা আছে ওইটা আমি কতবার সেল করতে পারতেছি, আমার অ্যাসেটের টাকাটা, আমি অ্যাসেট যে পরিমাণ আমার আছে এটা আমি কতবার সেল করতে পারতেছি। সো আমার 100 টাকার যদি অ্যাসেট হয়, 100 টাকা আমি কত, মানে আমি অ্যাসেটের পরিমাণ কতবার সেল করতে পারতেছি। সো আমার এখানে উপরে হলো নেট সেলস ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেট। সো আমার এভারেজ টোটাল অ্যাসেট করার জন্য আমার 2 বছরের অ্যাসেটকে আমি যোগ করছি, দিয়ে ডিভাইড করছি, সো আমি এভারেজ টোটাল অ্যাসেট পাইলাম। অ্যাসেট টার্নওভার উপরে হলো আমার সেলস আমি জানি 1,20,000 টাকা, আর এভারেজ টোটাল অ্যাসেট হলো 1,27,800 টাকা, সো 0.94। সো আমার আমার একটা কোম্পানিতে আমার অ্যাসেট আছে হলো 1,27,800 টাকা, বাট আমি বছরে সেল করি 1,20,000 টাকা। সো আমার অ্যাসেটের যে পরিমাণ আমি সেল করতে পারি না, সো আমি অ্যাসেটের পরিমাণ আমি সেল করতে পারি না, একটু কম সেল করি। সো এটাতে টার্নওভার বোঝা যায় আর কি, আমার আমার রোল ওভারটা কেমন হচ্ছে। টার্নওভার রিপিট হইতে পারে, রোল ওভার হইতে পারে। সো রোল ওভার, আমরা বলি না রোল করা, যে ব্যবসায়ীরা টাকা রোল ওভার করে, ঠিক আছে। যত রোল করে তত ব্যবসা, তাই না? যত সেল রোল করে তত ব্যবসা। ভাইয়া কত গুণ সেটাও বুঝুন। হ্যাঁ, কত গুণ, কতবার, হ্যাঁ। প্রফিট মার্জিনে চলে যাচ্ছি আমি। প্রফিট মার্জিন হলো আমার মার্জিন মানে আমার সেলস, আমার নেট ইনকাম ডিভাইড বাই সেলস। সো আমি বলছিলাম টার্নওভারের ক্ষেত্রে শুধু নিচে চলে যায়, টার্নওভার যখন থাকবে তখন নিচে চলে যাবে, এটা কিন্তু টার্নওভার না। সো মার্জিন, মার্জিন হওয়াতে কি প্রফিট শব্দটা উপরে চলে আসছে, নেট ইনকাম, নেট প্রফিট অথবা নেট ইনকাম উপরে চলে আসছে। সো যেহেতু এটা টার্নওভার না, মার্জিনের কথা বলতেছে, আর নিচে হলো নেট সেলস। তাহলে আমার নেট ইনকাম উপরে, নিচে হলো সেলস। সো আমি 11.67% মার্জিন আমার। সো সেলসে আমি আমি 11.67% আমি ইনকাম করতেছি। রিটার্ন অন ইকুইটি, আমার নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ ওনার সিকিউরিটি। সো এভারেজ ওনার সিকিউরিটি বের করার জন্য আমার 2 বছরের ওনার সিকিউরিটি আমার কি করতে হবে, আমার যোগ করা লাগবে। সো ওনার সিকিউরিটি, আবার ওনার সিকিউরিটি আবার ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিং দুইটা হলো ইকুইটি, তাই না? সো আমরা সবাই একটু ব্যালেন্স শিটে চলে যাব। সো আমার এখানে কি ছিল, ক্যাপিটাল ছিল এবং রিটার্ন আর্নিং ছিল। ক্যাপিটালটাও আমার ওনার ইকুইটি এবং রিটার্ন আর্নিংটাও কিন্তু মালিকের পাওনা। আমরা এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্যাপিটাল তো মালিক টাকা দিচ্ছে ব্যবসায়, আর রিটার্ন আর্নিং যে মালিকের পাওনা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? নো স্যার। তো ঠিক আছে। সো আমার যেহেতু রিটার্ন আর্নিং ও মালিকের পাওনা, সো আমি দুইটা যোগ করব। সো আমি আমি কোথায় ছিলাম, আমি ছিলাম হলো রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি ছিলাম, আমি জানি রিটার্ন অন ইকুইটি হলো আমার নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ ওনার ইকুইটি। সো আমার আমার হলো ওনার ইকুইটি হলো ক্যাপিটাল প্লাস রিটার্ন আর্নিং। সো এভারেজ ওনার ইকুইটি হলো আমার কি, যে আমি আমার আমার ক্যাপিটাল হলো আমার 69,000 টাকা, আমার 22 সালে ছিল, এবং আমার রিটার্ন আর্নিং ছিল 20,000 টাকা। আর এটা হলো আগের বছর 21 সালে আমার ক্যাপিটাল ছিল 75,000 টাকা এবং রিটার্ন আর্নিং ছিল 25,130 টাকা।
তো এই দুইটা যোগ করে আমি কি করতেছি, এভারেজ করতেছি 2 দিয়ে। তো এই দুইটার যোগফল আমি একটু পেঁচায় ফেলছি, এই দুইটার যোগফল হলো আমার একটা ক্যাপিটাল, 1 বছরের ক্যাপিটাল, এই দুইটার যোগফল হলো আরেকটা বছরের ক্যাপিটাল, এই 2 বছরের ক্যাপিটাল আমি 2 দিয়ে ডিভাইড করছি। আমি একটু পেছনে চলে যাই, এটা মানে অনেকে বুঝেন নাই, আমি তারপরে রিপিট করি। সো আমার আমার এই যে ক্যাপিটাল এবং রিটেন আর্নিং, সো আমার এই যে আমার 2022 সালে আমার কত, এই ক্যাপিটাল এবং রিটেন আর্নিং দুইটা মিলে কত হবে, আর আমার 21 সালে কত হবে, ঠিক আছে। সো 2022 সালের যদি আমি চিন্তা করি, 75,000 আর 25,130 কত হয়, 75 মনে মনে করে ফেলি আমরা, 75 আর 20 হইলো 95, আর 25 হইলো মানে 1 লাখ, 1,01,30 টাকা, ঠিক আছে। 1 লাখ মানে 2 শূন্য, 1,01,130, 1,31,000। 1,01,130 হচ্ছে। আর 2021 সালে তাহলে আমার কত, আমার 69,000 আর 20,000, তার মানে হলো 99,000। 89,000। তো এই দুইটাকে আমি যোগ করব, যোগ করে 2 দিয়ে ডিভাইড করবো, কত হয়, 1 লাখ, আমার 89,000-কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, সো আমার 1,89,000, আমার 1,90,000 হইলে হইতো কত, 1,45,000 হইতো। তো এখানে আমার 1,44,000, 1,44,565, রাইট। আর 94,565 হবে। শুধু 94,000, সরি সরি, 94,565, ঠিক আছে। সো আমি কিন্তু আমার লাইফে আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট ম্যাথটা একটু পারতাম আর কি। সো ম্যাথটা আমার খুব ভালো লাগতো। তো যে পয়েন্টে ছিলাম আমরা, তাহলে আমি কিন্তু এই যে এটাই পাইছি যে 94,000, কোথায় যেন ছিলাম, ইনভেন্টরি টার্নওভার, আমরা ছিলাম হলো রিটার্ন ইকুইটি, হ্যাঁ। তো 94,565 আমরা পাইছি হলো অ্যাভারেজ ইকুইটি, আর এখানে পাইছি হলো আমরা জানি যে নেট ইনকাম কত, নেট ইনকাম কিন্তু আমার ছিল 14,000 দেওয়া ছিল। 14,000 দেওয়া ছিল, ঠিক আছে। সো আমি 14.80%, এটার মানেটা হলো রিটার্ন অন ইকুইটি, মানে আমি 100 টাকা ইনভেস্ট করে 100 টাকা আমার ক্যাপিটালের এগেনস্টে আমি 14.80 টাকা রিটার্ন পাচ্ছি, মানে হ্যাঁ রিটার্ন পাচ্ছি, ঠিক আছে। তো রিটার্ন আমার ডিভিডেন্ড ফর্মে না, আমি আর একটু ডিটেলে চলে যাই, এটা ডিভিডেন্ড ফর্মে না, এটা আমার নেট ইনকাম ফর্মে পাচ্ছি, নেট ইনকাম ফর্মে পাচ্ছি, ডিভিডেন্ড ফর্মে না। তার ভিতরে আমি যতটুকু ডিস্ট্রিবিউট করবো এটা ডিভিডেন্ড ফর্মে পাবো, আর বাকি টাকা কোথায় যাবে বলেন তো, বাকি টাকা আমি 10% ডিভিডেন্ড দিলাম, তাহলে বাকি 4.80 টাকা পার্সেন্ট টাকা কোথায় যাবে ব্যালেন্স শিটে, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ রাইট। সো এগুলো কিন্তু আসলে কঠিন নয়, আমার একটার সাথে একটা রিলেশন, আপনার অ্যাকাউন্টিং যখন একবার বুঝে ফেলবেন আপনার কাছে ভালোই লাগবে, আমি খুব এনজয় করি। ধরেন আমি আমি না আমার একটু গল্পটা করি, আমরা তো আমি শুধু একটা ক্লাস করে কখনো গল্প করি না। সো একটা সো আমার আমার লাইফে ধরেন আমি অ্যাকাউন্টিং একাডেমিক লাইফে পড়ছি, একাডেমিক লাইফে পড়ছি, ব্যাংকে চাকরি করছি, গুলশান মানচিলে ছিলাম 2 বছর, হেড অফিসে ছিলাম। তো তখন অ্যাকাউন্টিং এর কাজ ছিল, বাট পিওর অ্যাকাউন্টিং ছিল না আমার লাইফে, যে আমি অ্যাকাউন্টিং ধরে ধরে ম্যাথ আমি আমার বাচার করব, বাচার করে অ্যাকাউন্টিং রেডি করব, ওই টাইপের কাজ আমার ছিল না আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্সে। বাট আমার লাকিলি আমি বিআইবিবি তে যখন জয়েন করি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে, তখন আমি আমাকে ওইখানে ম্যান পাওয়ার কম ছিল, তো আমি খুব স্বপ্ন নিয়ে গেছি ওইখানে আমি ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার হব, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হব। বাট ওখানে ম্যান পাওয়ার কম থাকাতে আমাকে বাউচারও লেখা লাগছে। সো বাউচার লেখা লাগছে, অ্যাকাউন্টিং এ পোস্টিং দেওয়া লাগছে, আমার কোয়ার্টার শেষে অ্যাকাউন্টস রেডি করা লাগছে। সো তখন আমার কাছে যেহেতু ব্যাংকে চাকরি করে গেছি, সব কাজই করছি, কাজ আমার কাছে কখনোই খারাপ লাগে নাই। সত্যি কথা, টিল নাও আমি কাজরে খুব এনজয় করি, এটা অবশ্য আপনারা বুঝতে পারতেছেন, কাজ আমার ভালোই লাগে। শুধু ব্যাক একটু ব্যাক পেন আছে আর কি, পিঠটা একটু ব্যথা করে, না আমি হয়তো দিনটা 24 ঘন্টা বসে থাকতাম। যাই হোক, সো জিনিস যেটা হয়েছিল আমার, যে একটা রেডিক্যাল একটা চেঞ্জ আসছিল আমার লার্নিং এ, বিএবিবিতে যখন আমি অ্যাকাউন্টস করছি, বাউচার লিখছি, বাউচার থেকে আমি জাবেদা করছি, জাবেদা থেকে আমি এক্সেলে লেজারে পোস্টিং দিচ্ছি, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে অটোমেটিক ফর্মুলা বসানো ছিল, ওইখানে চলে গেছে। ট্রায়াল ব্যালেন্স থেকে আমার ফর্মুলা বসানো ছিল, আমার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ চেঞ্জ ইন ইকুইটিতে চলে গেছে। সো এই যে আমি বিএবিবিতে এই জিনিসটা শিখছি, শিখার পরে আমি যখন শাহজালাল অ্যাসেটে সুইচ করি, সো এটা আমাকে সিইও হিসেবে দিছিল, কারণ আমি ওইখানে সবকিছু করতে পারছি নিজের হাতে। এবং এখনো যে মার্কেন্টাইল ব্যাংকে আছে, আমি আবার সব মানে নিজের হাতে করতে পছন্দ করি, আমার টিম আছে, টিমও করে, আমিও করি। সো এই কারণে এখন আমি অনেকগুলো অ্যাকাউন্টস করি, আমার আমার অ্যাসেট ম্যানেজমেন্টের অ্যাকাউন্টস করি, আমার মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টস করি, আমি অ্যাডভাইজরি সার্ভিস দিই 2টা কোম্পানিকে, পিএমজি অ্যাসেট ম্যানেজমেন্ট অথবা এবং কেক স্টোরিকে অ্যাডভাইজরি সার্ভিস দিই, ওদেরও অ্যাকাউন্টস করি আমি। সো এই কারণে অ্যাকাউন্টসটা আমার কাছে খুব মানে খুব ভালো লাগার একটা জায়গা, বা আমি আমার মানে জবের ক্ষেত্রে আমি প্রতিনিয়ত অ্যাকাউন্টস করে থাকি। এই কারণে রিলেশন গুলো আমার কাছে খুব
ইজি মনে হয় আর কি। তো যে পয়েন্টে ছিলাম আমি, রিটার্ন অন ইকুইটি আমার এটা। সো আমি চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, রিটার্ন অন অ্যাসেট। সো আমি এখন ইকুইটিতে ছিলাম। হ্যাঁ রাজীব ভাই বলেন। জি ভাইয়া। জি আচ্ছা, ওই যে ক্যালকুলেশনটা 14,000 টাকার মানে ডিভাইডেড 94,565, এটা পয়েন্ট আকারে আসবে না যদি 94,000 টাকা নিচে থাকে, 14,000 টাকার উপরে উপরে যদি আচ্ছা, থাকে? রিটার্ন হলো পার্সেন্টেজই ডিভাইডেড হয়। করছেন যে? হ্যাঁ বুঝতে পারছি, আপনার এটা পয়েন্টটা আবার বুঝতে পারছি। পার্সেন্টেজ যে বের করছে এই জন্য 100 দিয়ে গুণন করছে আর হ্যাঁ কি, আমার পার্সেন্টেজ রিটার্নটা ধরেন, রিটার্নটা পার্সেন্টেজই পার্সেন্টেজ হয়। হয়। রিটার্ন এক্স্যাক্টলি অলওয়েজ স্যার, পার্সেন্টেজই হয় আর কি। আমি 100 এক্স্যাক্টলি। গুণ দিলে হবে, আপনি 100 গুণ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। কোন কোন বই গুণ দিছি, কোন কোন বইয়ে গুণ দেয় নাই। সো পার্সেন্টেজ, রিটার্ন সবসময় পার্সেন্টেজ হয়, এই কারণে আমি পার্সেন্টেজ শো করছি আর কি, ঠিক আছে। সো আমি চলে আছি যে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট আমি বুঝতে পারতেছি। সো রিটার্ন অন অ্যাসেট আমার এখানে, রিটার্ন অন ইকুইটিতে আমার কি ছিল একটু একটু আমি মিলাই পড়ার চেষ্টা করি। রিটার্ন অন ইকুইটিতে ইকুইটি কোথায় ছিল? নিচে ছিল। সো রিটার্ন অন অ্যাসেট আমার অ্যাসেট নিচে থাকবে, এভারেজ টোটাল অ্যাসেট, রাইট? সো অ্যাসেট নিচে থাকবে, নেট ইনকাম উপরে থাকবে। সো আমার আমার এভারেজ টোটাল অ্যাসেট, সো আমার অ্যাসেট গুলো আমি এভারেজ টোটাল অ্যাসেট আগে প্রথমে বের করার চেষ্টা করি। আমার অ্যাসেট ছিল 1,30,000 টাকা আর 1,25,000 টাকা। সো আমি 2 দিয়ে ডিভাইড করে 1,27,000 টাকা। আর রিটার্ন অন নেট ইনকাম তো আমি জানি 14,000 টাকা। সো 1,27,000 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 11%। এটাতে আবার আপনার মতো করে করছে, 0.1 মানেই হলো 11%। 0.1 যে কথা, 11% একই কথা। ডেট টু অ্যাসেট রেশিও। সো ডেট টু অ্যাসেট রেশিও আমার কি, টোটাল ডেট হলো, প্রথমে ডেট লিখছি তারপর অ্যাসেট লিখছি, রাইট? সো 2 থাকলে মাঝখানে আমার প্রথমে যেটা থাকবে এটা উপরে থাকবে, আর পরেরটা নিচে থাকবে। শুধু টার্নওভারের ক্ষেত্রে উল্টাটা, টার্নওভার শব্দটা যখন থাকবে আমার যে টার্নওভারের কথা বলা হবে ওইটা নিচে চলে যাবে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু সোজাই, ঠিক আছে। তো ডেট আমার প্রথমে আছে, উপরে থাকবে ডেট আর নিচে আমার অ্যাসেট থাকবে, ঠিক আছে। সো আমার টোটাল লাইবিলিটি ডিভাইড বাই টোটাল অ্যাসেট। সো টোটাল লাইবিলিটিতে কি আছে, আমার অ্যাকাউন্ট পেয়েবল আছে, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আছে। সো আমার টোটাল লাইবিলিটি হলো এটা। আর আমার টোটাল অ্যাসেট তো আমার দেওয়া আছে ওইখানে। আমরা একটু পেছনে চলে যাই, হ্যাঁ। আমার টোটাল অ্যাসেট কত দেওয়া আছে, এই যে টোটাল অ্যাসেট দেওয়া আছে না এখানে, এটা টোটাল অ্যাসেট আমার 22 সালের রেশিও করতেছি। তো 1,25,500 হলো টোটাল অ্যাসেট। আর লাইবিলিটি কোনটা? অ্যাকাউন্ট পেয়েবল আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দুইটাই লাইবিলিটি। তো এখানে শর্ট টাইম লং টাইম লাইবিলিটির কথা বলা হয় নাই, সো দুইটাই আমার লাইবিলিটি। সো দুইটাই আমার লাইবিলিটি। সো আমার উপরে আমার ডেট, নিচে হলো আমার অ্যাসেট। সো আমার এই হলো রেশিও 20.22%। সো এই হলো আমার বই। টার্নওভারের ওইটা আরেকবার একটু বোঝান, টার্নওভারের ওই ফর্মুলাটা যেটা বললেন শর্টে মনে রাখার জন্য। আচ্ছা, মনে রাখার জন্য, টার্নওভার শব্দটা যখন থাকবে, সো ইনভেন্টরি টার্নওভার মানে হলো ইনভেন্টরিটা নিচে চলে যাবে, ফর্মুলা নিচে চলে যাবে। দেখেন এই যে এভারেজ ইনভেন্টরি নিচে চলে গেছে। অ্যাসেট টার্নওভার তার মানে বলেন তো, সবাই বলেন, অ্যাসেট টার্নওভার, অ্যাসেট কিন্তু উপরে না নিচে? নিচে। অবশ্যই যেটা অ্যাসেট নিচে। টার্নওভার সেটা সেটা হ্যাঁ, সেটা হচ্ছে নিচে চলে নিচে যাবে, আসে। ঠিক আছে। মার্জিন যদি বলা থাকে, মার্জিন বলা থাকবে, যেটার মার্জিন বলা থাকবে ওইটা উপরে, প্রফিট মার্জিন মানে প্রফিট উপরে, ঠিক আছে। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন মানে কি, নেট ইনকাম, নেট ইনকাম উপরে। তার ওই রেজাল্টে যেটা বের হয়েছে সেটার উপরে কি কমেন্ট লিখতে বলবে বা মানে? না, এটা মনে হয় বলবে না, এই লেভেলে এসে, আপনাদের লেভেলে এসে বলার কথা না, ঠিক আছে। সাপোজ ট্রায়াল ব্যালেন্স কি লাগবে, মানে কমেন্ট? না না, কমেন্টস লাগবে না। ও ট্রায়াল ব্যালেন্সও লাগবে না? ট্রায়াল ব্যালেন্স আবার বলেন তো, ট্রায়াল ব্যালেন্সে কি? ট্রায়াল ব্যালেন্সে কি কমেন্টের কোনো লিখতে হয় নাকি, মানে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়ার না পরে? না, জাবেদাতে শুধু আপনি ডেসক্রিপশন দেওয়া লাগে, জাবেদাতে ডেসক্রিপশন দিবেন। আর না, ট্রায়াল ব্যালেন্সে তো এমনিও নাই, এমনিও আপনার কোনো কিছু নাই। ভাইয়া টার্ন ওভারটা আরেকবার বলেন একটু, আমি মিস করে ফেলছি, শুনি নাই। আপনার যে টার্নওভার বলা হবে, দেখা দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ইনভেন্টরি টার্নওভার মানে ইনভেন্টরি নিচে যাবে আর কি, এভারেজ ইনভেন্টরি নিচে থাকে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মানে অ্যাকাউন্ট রিসিভেবল নিচে থাকবে, যে অ্যাকাউন্ট রিসিভেবল নিচে।
উপরে নেট সেলস। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে এখন যে উপরে তাহলে কি থাকবে, আপনার যেটার সাথে রিলেশন, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে রিলেশন কি, সেলস এর রিলেশন, ইনভেন্টরি টার্নওভারের সাথে রিলেশন কি, ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড এর রিলেশন, অ্যাসেট টার্নওভারের সাথে তো অ্যাসেটই, উপরে অ্যাসেট নিচে সেলস, অ্যাসেটের সাথে সেলস এর রিলেশন আর সেলস সবগুলোর সাথেই যায়, সো সেলস একটা কমন টার্ম, সেলস এর রিলেশন। আচ্ছা এখানেই শেষ না, আমরা আরো রেশিও পড়বো। So, আমরা আইবিবি টেক্সট বই দেখি তো কি রেশিও আছে। আইবিবি টেক্সট বইয়ের রেশিও হলো, পেজ নাম্বার হলো, আমি একটু লিখে রাখছি ক্লাসের আগে ঢোকার আগে আমি লিখে রাখছি যাতে আমি রেশিও খুঁজে পাই আর কি। হ্যাঁ, সো আমার আইবিবি তে রেশিও অ্যানালাইসিস 110 পেজে। সো আমরা 110 নম্বর পেজে চলে যাবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দিকে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। So, আমরা 110 নম্বর পেজে চলে যাব, ঠিক আছে? মেজর রেশিও ইউজড ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। সো রেশিও গুলা কি, লেভারেজ রেশিও, লিকুইডিটি রেশিও, তো অনেকগুলো রেশিও শিখবো আমরা এখানে। তো আমরা একটু ফর্মুলা গুলো দেখি, ওরা যেভাবে বলছে আমরা এগুলো শিখা লাগবে। দেখবেন যে আইবিবি টেক্সট বই যে ফর্মুলা দেওয়া থাকলে ম্যাথ দিয়ে দেয় ওরা, সো ইগনোর করার সুযোগ নাই। ডেট টু টেনজিবল নেটওয়ার্থ যদি আসে, ডেট টু টেনজিবল নেটওয়ার্থ, ডেট উপরে থাকবে তাই না, টু থাকলে আমি বলছিলাম প্রথমটা প্রথমে থাকবে, নিচেটা নিচে থাকবে। তাহলে টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি অর ফাইন্যান্সিয়াল ডেট, ডেট উপরে আছে আর টেনজিবল অ্যাসেট নিচে আছে, নেটওয়ার্থ নিচে আছে। কারো সমস্যা? আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু শিখাই দিচ্ছি তাই না, মনে রাখার অনেক টেকনিক শিখাই ভাই দিচ্ছি। এটা আবার একটু রিপিট করেন। জিনিসটা হচ্ছে টু থাকলে প্রথমটা উপরে থাকে, নিচে পরেরটা নিচে থাকে। ভাই টু আর অন একই জিনিস। হ্যাঁ, টু আর অন অন। হ্যাঁ অন, তারপর একটা অ্যাড করছে টু আর অন। আমি যখন এই রেশিও পড়ছি আমার লাইফে, আমি কিন্তু এইভাবে সুন্দর করে মিলাই পড়ি নাই, ব্রেনও কাজ করতে, তখন তো পড়তে হবে, শেষ করতে হবে, ওই জিনিসটা কাজ করছে। আর এখন তো আপনাদের পড়াইতে হবে, সহজ করতে হবে, ওই জিনিসটা কাজ করে আর কি ব্রেনে। সো আমি টেকনিক খুঁজে খুঁজে বের করি। সো ডেট টু টেনজিবল অ্যাসেট অথবা ডেট অন টেনজিবল নেটওয়ার্থ যদি থাকে, সো আমার টু থাকুক অন থাকুক, প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে যাবে। সো আমার টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল ডেট উপরে, আর হলো আমার ডিভাইডেড বাই টোটাল টেনজিবল নেটওয়ার্থ। তাহলে এটা কি হবে বলেন তো, ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, এটা আমরা জানি তাই না, উপরে হলো টোটাল ডেট, টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল ডেট, আর নিচে হলো টোটাল অ্যাসেট। লিকুইডিটির ক্ষেত্রে কারেন্ট রেশিও আমরা জানি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি, এটা আমরা শিখে আসছি অলরেডি। আমরা ফর্মুলা শিখতেছি, পরে ম্যাথে যাব। ক্যাশ রেশিওতে আমরা জানি যে ক্যাশ অর ইজিলি মার্কেটেবল সিকিউরিটি ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি, মানে কুইক রেশিও, ক্যাশ রেশিও বলতে পারি, কুইক রেশিও বলতে পারি। প্রফিটেবিলিটি রেশিওতে আমি কি জানি, নেট প্রফিট মার্জিন। সো আমার প্রফিট মার্জিন শব্দটা যখন থাকবে, নেট প্রফিট মার্জিন মানে মার্জিনটা উপরে থাকবে, নেট প্রফিট উপরে থাকবে, নিচে হলো সেলস থাকবে, ঠিক আছে? সো মার্জিন হলো আমার টার্নওভারের উল্টাটা, মার্জিন হলো টার্নওভারের উল্টাটা। রিটার্ন অন অ্যাসেট, সো আমার অন থাকলেও সেম, আমার রিটার্ন মানে নেট প্রফিট উপরে, নেট প্রফিট উপরে, কিসের, অন অ্যাসেট, অ্যাসেট হলো নিচে, টোটাল অ্যাসেট নিচে। অপারেটিং প্রফিট টু অপারেটিং অ্যাসেট, সো অপারেটিং প্রফিট উপরে, সো অপারেটিং প্রফিট উপরে, অ্যাসেট নিচে। সো কাভারেজ, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, সো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আর এই হলো ইন্টারেস্ট এক্সপেন্স, ঠিক আছে? সো কাভারেজ মানে কি, আমি কাভার করতে পারবো কিনা, আমার আর্নিং দিয়ে কাভার করতে পারবো কিনা। তো কাভার করবো কি দিয়ে, আর্নিং দিয়ে, কারণ আর্নিং উপরে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আর নিচে হলো ইন্টারেস্ট এক্সপেন্স। ডেট সার্ভিস কাভারেজ রেশিও, কাভারেজ মানে কি, কাভারেজ মানে কাভার করতে পারবো কিনা। ডেট সার্ভিস কাভারেজ রেশিও, উপরে হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন অ্যামortization, আর নিচে হলো ডেট টু বি সার্ভড। তাহলে এই দুইটা রেশিওর ভিতর ডিফারেন্স কি, আমার নেট প্রফিট মার্জিন, সরি আমার সরি ইন্টারেস্ট কাভারেজ রেশিও এবং ডেট সার্ভিস কাভারেজ রেশিওর ভিতর ডিফারেন্স কি, ইন্টারেস্ট কাভারেজে আমি কি করতেছি, আর্নিং বিফোর ইন্টারেস্ট আমি কনসিডার করতেছি, ইন্টারেস্ট এবং ট্যাক্স, ইবি 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 আই টি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কনসিডার করতেছি উপরে, নিচে হলো ইন্টারেস্ট এক্সপেন্স কনসিডার করতেছি। আর ডেট সার্ভিস কাভারেজ রেশিওতে আমি কি কনসিডার করতেছি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা অ্যাড হয়েছে, আমার ডেপ্রিসিয়েশনটা অ্যাড হয়েছে।
কারো সমস্যা? না ভাইয়া ঠিক আছে। ডেট সার্ভিস কভারেজ গেল। আমার অপারেটিং ক্যাশ ফ্লো টু আছে এখানে, তার মানে অপারেটিং ক্যাশ ফ্লো ডিভাইড বাই ফাইন্যান্সিয়াল ডেট রেশিও। তো অপারেটিং ক্যাশ ফ্লো ডিভাইড বাই ফাইন্যান্সিয়াল ডেট, ক্যাশ ফ্লো কাভারেজ রেশিও। সো আমার কাভারেজ যখন থাকবে আমি ক্যাশ ফ্লো ইনকাম দিয়ে কভার করবো। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ডেট টু সার্ভিস, ডেটস টু বি সার্ভড, আমি যে ডেটটা সার্ভ করা লাগবে। আমরা 5 নাম্বার রেশিওতে চলে যাচ্ছি। অপারেটিং এফিসিয়েন্সির ক্ষেত্রে স্টক টার্নওভার, টার্নওভার থাকলে কি হবে? ডেজ। স্টক টার্নওভার, স্টক মানে হলো আমার ইনভেন্টরি আর কি। সো আমার টোটাল ইনভেন্টরি উপরে থাকবে, কস্ট অফ গুডস সোল্ড নিচে যাচ্ছে। হ্যাঁ, সরি, স্টক হলো আমার ডেজ, স্টক টার্নওভার ডেজ, আমার উপরে হলো টোটাল ইনভেন্টরি, নিচে হলো কস্ট অফ গুডস সোল্ড। ট্রেড ডেটর কালেকশন ডে, আমার টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইড বাই সেলস, এটা মনে রাখা লাগবে। আর্নিং কোয়ালিটি কি? অপারেটিং ক্যাশ ফ্লো টু সেলস টু আছে, সো আমার অপারেটিং ক্যাশ ফ্লো উপরে, নিচে সেলস। ক্যাশ ফ্লো বেসড অ্যাক্রুয়াল রেশিও, সো নেট ইনকাম, এটা আমার মনে রাখা লাগবে। ঠিক আছে, এটা বোঝার কিছু নাই। সো আমরা এখানে অনেকগুলা, 6টার ভিতরে কিন্তু অনেকগুলো রেশিও শিখলাম আমরা, ফর্মুলা। কারোর কোনোটাতে কনসেপচুয়ালি কোনো সমস্যা আছে? তো আমরা ম্যাথ করে আরো ক্লিয়ার হয়ে যাব। সো আমার ইলাস্ট্রেশন 1, এবিসি কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর ইয়ার 2024। ঠিক আছে, সেলস এত টাকা, কস্ট অফ গুডস সোল্ড এত টাকা, নেট ইনকাম এত টাকা, টোটাল অ্যাসেট এত টাকা, টোটাল লায়াবিলিটি এত টাকা, শেয়ার হোল্ডার ইকুইটি এত টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স এত, ইনকাম ট্যাক্স এত, ডিভিডেন্ড পেড এত, ক্যালকুলেটিং দ্য ফলোইং। গ্রোস প্রফিট মার্জিন বের করতে বলছে। সো গ্রোস প্রফিট মার্জিন হলো আমার কি? মার্জিন থাকলে কি আমার প্রফিট মার্জিন, প্রফিট উপরে, তাহলে আমার গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস। ঠিক আছে, গ্রোস প্রফিট ডিভাইডেড বাই সেলস। সো আমার গ্রোস প্রফিট, আমার সেলস আছে, গ্রোস প্রফিট আমার কাছে নাই, আমি বের করে নেওয়া লাগে। আমার সেলস আছে, কস্ট অফ গুডস গ্রস সোল্ড প্রফিট আছে। বের করতে হবে বস। হুম। হ্যাঁ, সো গ্রোস প্রফিটের ফর্মুলা হলো আমার সেলস, সেলস মাইনাস কস্ট অফ গুডস। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ। হ্যাঁ, তো গ্রোস প্রফিটটা মানে আমি আমার একবার প্রথম হেড আর কি, ইনকাম স্টেটমেন্টের প্রথম হেড, আমি সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, সো আমি গ্রোস প্রফিট পাই। এটা বোঝার, সো আপনি যদি না জেনে থাকেন একটু জানেন, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড গ্রোস প্রফিট পাই। সো আমার ম্যাথে যেহেতু গ্রোস প্রফিট দেওয়া ছিল না, আমি বের করে নিব। ঠিক আছে, সো আমি গ্রোস প্রফিট আমি বের করে নিব। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, আমি উপরে গ্রোস প্রফিট পাইলাম, নিচে হলো আমার কি? সেলস গ্রোস প্রফিট মার্জিন। সো আমি সেলস, আমার সেলস গ্রোস প্রফিট মার্জিন, আমার গ্রোস প্রফিট মার্জিন, সো আমার সেলস, নিচে হলো সেলস। সহজ কথায় সেলস কত আমার? 50 লাখ টাকা। সেলস কত আমার? 50 লাখ টাকা। ঠিক আছে, কারো সমস্যা? এখানে না, এটা একটা ভুল আছে। সেলস পরে এই গ্রোস প্রফিট মার্জিন হলো আমার, এটা না, এটা আলাদা একটা লাইন আর কি, বুঝছেন? আলাদা একটা লাইন, এখানে কোনো কিছু দেয় নাই, বাট এটা আলাদা লাইন। আমি বুঝাতে পারিনি, দাঁড়ান, আমি আমি কেটে বোঝাচ্ছি। সেলসের পরে এটা ধরে আমি আলাদা করে দিলাম। সেলসের পরে হলো আমার এটা। ঠিক আছে, সেলস হলো আমার ফর্মুলাটা কি? গ্রোস প্রফিট মার্জিন ফর্মুলা হলো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মানে গ্রোস প্রফিট ডিভাইড বাই সেলস। আর গ্রোস প্রফিটের ফর্মুলা হলো, মানে গ্রোস প্রফিট আমি বের করতেছি, আমি ডেটা বসাচ্ছি। ডেটা কি? সেলস এর ডেটা বসাইছি আমার 50 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড এর ডেটা বসাইছি 30 লাখ টাকা। সো আমি নিচে সেলস বসাইছি 5 লাখ টাকা, 50 লাখ টাকা। এই, সো এটা এভাবে হবে আর কি। ঠিক আছে, হুম। 0.4% যে কথা, 40% এক কথা। মিলছে। So, আমি যখন শীট দিব, আমি সবকিছু টু দা পয়েন্টে সুন্দর করে দিব। শুধু দোয়া করেন যাতে সুস্থ থাকি, একটা শীট দিতে পারি আপনাদেরকে। আল্লাহ ভরসা। জি, নেট প্রফিট মার্জিন দেখি আমি, তাহলে নেট প্রফিট মার্জিন আমি জানি উপরে থাকবে নেট ইনকাম ডিভাইড বাই সেলস। সো দেখেন এখানেও প্যাচ লাগা রাখছে। সো আমি ওয়ার্ডে কনভার্ট করছি, তো এই কারণে হয়তো প্যাচ লাগছে। সো এরকম হওয়ার কথা না, একদমই না। ঠিক আছে, সো নেট প্রফিট মার্জিন উপরে নেট প্রফিট, নিচে হলো সেলস। তো এগুলো আপনারা করেন, নিজে নিজে করেন, আমি করা লাগবে কেন? এটা তো পারার কথা আপনাদের। রিটার্ন অন অ্যাসেট আমরা জানি কি? রিটার্ন অন অ্যাসেট অন থাকলে উপরে হলো রিটার্ন, উপরে হলো আমার নেট ইনকাম, নিচে হলো অ্যাসেট। এটা এ বুদ্ধিটা অবশ্য আপু দিছে যে টু এবং অন থাকলে
টু এবং ওয়ান থাকলে প্রথমটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়। নেট ইনকাম, নিচে হলো টোটাল অ্যাসেট। সো রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা আমি দ্বারা পাচ্ছি। সো আমার উপরে হলো আমার নেট ইনকাম হলো 5 লাখ টাকা। সো আমার টোটাল অ্যাসেট হলো আমার 1 কোটি টাকা আর কি। সো রিটার্ন অন অ্যাসেট আমি পাচ্ছি 5%। রিটার্ন অন ইকুইটি সেম, অন থাকলে রিটার্ন প্রথমে রিটার্ন তারপর ইকুইটি, নেট ইনকাম ডিভাইডেড শেয়ার হোল্ডার ইকুইটি। সো আমি ডেটা বসাবো, হয়ে যাবে। ডেট টু ইকুইটি রেশিও, উপরে ডেট, তাহলে টোটাল লায়াবিলিটি ডিভাইডেড শেয়ার হোল্ডার ইকুইটি। ইন্টারেস্ট কাভারেজ রেশিও, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইডেড ইন্টারেস্ট এক্সপেন্স। তো আমার ইবিআইটি আমার জানা নাই, ইবিটি আমি জানা নাই, আমি বের করে নিচ্ছি। নেট ইনকাম ডিভাইডেড ইন্টারেস্ট এক্সপেন্স প্লাস ইনকাম ট্যাক্স এক্সপেন্স। তো এখানে একটু শিখার আছে, আমরা একটু শিখবো। হ্যাঁ, আচ্ছা এখানে দেখি ইন্টারেস্ট কাভারেজ রেশিও ফর্মুলা কি। ইন্টারেস্ট কাভারেজ রেশিও আমার আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ডিভাইড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। সো আমার দেখে তো কি দেওয়া আছে, আর ইবিআইটি দেওয়া আছে কিনা। আমার ইবিআইটি তো দেওয়া নাই। আমার সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে, টোটাল লায়াবিলিটি দেওয়া আছে, শেয়ার হোল্ডার ইকুইটি দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে, ডিভিডেন্ড পেড দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ফলোইং। সো আমার তো দেওয়া নাই, ইবিআইটি দেওয়া নাই। সো আমি একটু এখানে বের করি তো ইবিআইটি। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দেওয়া নাই। সো আমার দেওয়া আছে নেট ইনকাম দেওয়া আছে, তাই। সো নেট ইনকাম দেওয়া আছে, নেট ইনকামের সাথে যদি আমি যোগ করি, আমার নেট ইনকামের পূর্বে তো এটা, নেট ইনকামের পূর্বে না এটা ইবিআইটি। নেট ইনকাম তো সবার পরে, রাইট। আমি একটু আরেকটু ডিটেলে বুঝাই। ধরেন আমি সেলস হলো 100 টাকা, সেলস থেকে আমি কি করব, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব ধরেন 40 টাকা। তাহলে আমার গ্রোস প্রফিট দাঁড়াচ্ছে আমি কত, 60 টাকা। গ্রোস প্রফিট থেকে আমি কি বাদ দিব, ইন্টারেস্ট বাদ দিব, রাইট। ইন্টারেস্ট বাদ দিব ধরেন 10 টাকা, তো পাচ্ছি 50 টাকা। ইন্টারেস্ট বাদ দিব, তারপরে আমি বাদ দিব কি, যে আমার ইবি ইন্টারেস্ট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তো আমি ট্যাক্স বাদ দিলাম ধরেন আরো 5 টাকা, তাহলে আমার দাঁড়াচ্ছে 45 টাকা। এইভাবেই তো আমি নেট ইনকাম পাইছি, রাইট। তো নেট ইনকাম আমার জানা আছে, বাট এখন যদি আমি এখানে যেতে চাই, এখানে 60 টাকায় যেতে চাই, গ্রোস প্রফিটে যেতে পাই, বা আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সে যেতে চাই, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সে যেতে চাই, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করা লাগবে না। তো নেট ইনকামের সাথে আমি ট্যাক্স যোগ করে দিই, ইন্টারেস্ট যোগ করে দিই। নেট ইনকাম আমার কত আছে, নেট ইনকাম আছে আমার 5 লাখ টাকা। নেট ইনকামের সাথে আমার আছে 5 লাখ টাকা, তার সাথে আমি ইন্টারেস্ট এক্সপেন্স যোগ করি, যে ইন্টারেস্ট এক্সপেন্স যোগ করি 1 লাখ টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স 1 লাখ টাকা, প্লাস আমার ট্যাক্স যোগ করে দিই, ইনকাম ট্যাক্স আমার 50,000 টাকা। ইনকাম ট্যাক্স 50,000 টাকা। তাহলে যেটা পাবো এটাকে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হয় না। জি ভাইয়া। So, আমি কিন্তু এই কাজটাই করছি এখানে। হ্যাঁ, আমি সিম্পলি এই কাজটাই করছি। আমি এখানে কি বের করার চেষ্টা করছি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স বের করার চেষ্টা করছি। নেট ইনকামের সাথে আমি ইন্টারেস্ট এক্সপেন্স যোগ করছি, ইনকাম ট্যাক্স যোগ করছি। তাহলে আমার বিফোর হয়ে গেল, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স হয়ে গেল 6,50,000 টাকা। সো আমার ইন্টারেস্ট কাভারেজ রেশিও আমি পাবো কি, আমার আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, আর নিচে হলো আমার কি, আমার ইন্টারেস্ট এক্সপেন্স 1 লাখ টাকা। সো 6.5 পেলাম। আমার ডিভিডেন্ড ইল্ড, আমার ডিভিডেন্ড পেড এবং শেয়ার প্রিমিয়াম এই শীটটা কোন জায়গার স্যার? এটা এই যে 111 নম্বর পেজ আইবিবি টেক্সট বইয়ের। আইবি টেক্স। তাহলে এই ছিল আমার রেশিও অ্যানালাইসিস। কারো সমস্যা এটাতে? ওকে স্যার।
তো আমরা সামনে যাই দিলে। ওকে ক্লিয়ার। তো এই টাইপের অনেকগুলো রেশিও আছে এই বইয়ে, অনেকগুলো রেশিও আছে। ব্যালেন্স শিট দেওয়া আছে 24 সাল আর 23 সালের, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, প্রপার্টি প্ল্যান দেওয়া আছে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে, অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে, শর্ট টাইম পেয়েবল দেওয়া আছে, টোটাল কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে, লং টাইম ডেট দেওয়া আছে, টোটাল লাইবিলিটি দেওয়া আছে, কমন স্টক দেওয়া আছে, রিটেন আর্নিং দেওয়া আছে, টোটাল শেয়ার ইকুইটি দেওয়া আছে। তো আমাকে কি করতে বলছে? আমাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। সরি, ইনকাম স্টেটমেন্টে কি ফিগার দেওয়া আছে? রেভিনিউ দেওয়া আছে 2 বছরের, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রোস প্রফিট দেওয়া আছে, সেলিং এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, আমার ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, আমার নেট ইনকাম দেওয়া আছে, আমার ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া, ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো আমাকে কি করতে বলছে? আমার লিকুইডিটি রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও, তারপর আমার সলভেন্সি রেশিও, অনেকগুলো রেশিও বের করতে বলছে। ঠিক আছে, এই 2 বছরে। তো আমি একবারে এক গাদা অনেক রেশিও বের করতে হবে। তো একটু দেখেন তো পারেন কিনা। বলবো। পারার কথা না? লিকুইডিটি কারেন্ট রেশিও ফর্মুলা কি? আমার কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। কোন ম্যাথটা করব বস? 2 নাম্বার? এই ম্যাথটা করেন তো একটু, ব্যালেন্স শিট। ইলাস্ট্রেশন 2? হ্যাঁ, ইলাস্ট্রেশন 2। ওকে। একটু টাইম লাগবে, অনেকগুলা ফর্মুলা তো, অনেকগুলা ম্যাথ, সো একটু করেন, আমি একটু সময় দিলাম আপনাদেরকে। আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকে তো রেশিও দেখলাম, তো রেশিওতে এমন কোনো কিছু নাই যে আপনি পারবেন না। সো এই কারণে আর লেন্দি করবো না, আমরা হয়তো ক্লাসটা শেষ করে দিব। ভাইয়া, আপনার বইটা পড়লে কি ওই যে থিওরি গুলো কি কভার করবে না? হ্যাঁ, সবকিছু কভার হবে, আমার বই সবই করা আছে, শুধু কেস স্টাডি একটু কম দেওয়া আছে। এর বাইরে তো সবই আমি সলভ করছি, শর্ট নোট সলভ করছি, ডিফারেন্স সলভ করছি, কনসেপচুয়াল কোশ্চেন আছে এখানে, সবগুলো বইয়ে সবকিছুই আছে। শুধু শুধু আমরা কনফিউজ হচ্ছি, সমস্যা হয়ে গেছে জি, কি, সো কনফিউশনের কিছু নাই। জি, আপনি এমন একটা ওই যে বললেন না একটা ম্যাথের শুধু ম্যাথের জন্য করবেন, এটা করলে যাতে অন্য অন্য বই না ধরা লাগে, শুধু আপনারটাই হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ, এটা তাহলে করবো আমি। আমাদের জন্য সুবিধা হ্যাঁ, হবে। এটা এটা আমি করে দিব, একটা ম্যাথের শিট দিব যাতে আপনার অন্য বই না ধরা লাগে, এবং ওখানে জি, একুরেটলি মানে থাকবে কারণ সবচেয়ে। এমনিতেই এত প্রেশার নিতে পারি না, এই জন্য একটা বই পড়লাম তাতে আমরা যাতে আরেকটা কাজ জিনিস করে। হলো একুরেটলি থাকবে, গুছানো থাকবে আর কি, যেটা আপনি বুঝতে পারবেন। জি, ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। আমাদের যে নতুন ফরম্যাটের দেয়া হয়েছে, ওইটা তো অন্যান্য সাবজেক্টের জন্য বেসিক অ্যাকাউন্টিং ছাড়া লেখা ছিল, হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টিং তাই ছাড়া। না? জি জি, তাহলে বেসিক অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেনটা আসলে কিরকম ভাবে হবে? ওইটা তো আনসার্টেন, কারণ এটা তো নতুন সাবজেক্ট, এটাও আনসার্টেন। কিন্তু এপারেন্টলি ধরা যায় 10টা কোশ্চেন আসবে, 5টা অ্যান্সার দেওয়া লাগবে, ওইখানে ম্যাথ থাকবে, থিওরিও থাকবে, পিওর থিওরি 3টা কোশ্চেন থাকতে পারে। মানে আগের প্যাটার্নটা যেরকম ছিল হ্যাঁ, ওরকম আগের হতে প্যাটার্নটা পারে। যেরকম ছিল এরকম হতে পারে। আচ্ছা, একটু চোখ বুলায় যাই আমরা 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 রেকর্ডের ক্লাসটা শেষ করে দিই, তারপর আমরা ইন ডিটেল আলোচনা করব। সো আমরা সবাই থাকবো, ক্লাস শেষ হলে সবাই যাবো না, সবাই থাকবো, সবার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে তারপর বের হবো। প্র্যাকটিক্যাল প্রবলেমে এখন আমি চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল প্রবলেমে 1-এ বলা হয়েছে কি, আমার প্র্যাকটিক্যাল প্রবলেমে 1-এ বলা হয়েছে 2023 সালে, আমার 22 সালে এই ডাটা ছিল, 23 সালে এই ডাটা ছিল, ক্যাশ ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, ইনভেন্টরি ছিল, ল্যান্ড ছিল, বিল্ডিং ছিল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল, অ্যাকাউন্ট পেয়েবল ছিল, লাইবিলিটি সাইডে আমার কমন স্টক ছিল, রিটেন আর্নিং ছিল। সো আমার এই ক্যাশ হলো আমার কারেন্ট অ্যাসেট, আমার অ্যাকাউন্ট রিসিভেবল হলো কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি হলো কারেন্ট অ্যাসেট, রাইট? ল্যান্ড হলো আমার ফিক্সড অ্যাসেট, ল্যান্ড ফিক্সড অ্যাসেট, বিল্ডিং ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার লাইবিলিটি, এটা হলো লং টাইম লাইবিলিটি, লং টাইম লাইবিলিটি এলএল দিয়ে বুঝাইলাম। অ্যাকাউন্ট পেয়েবল হলো শর্ট টাইম কারেন্ট লাইবিলিটি, আমার কমন স্টক হলো আমার পেড আপ ক্যাপিটাল, রিটেন আর্নিং তো রিটেন আর্নিং, ঠিক আছে? তো আমার কারেন্ট লাইবিলিটি একটা। তো আমাকে কি করতে বলছে? কারেন্ট রেশিও তৈরি করতে বলছে, এসিড টেস্ট রেশিও, কুইক রেশিও, একই কথা, কুইক রেশিও, এসিড টেস্ট রেশিও, ক্যাশ রেশিও। সো ক্যাশ রেশিও, কুইক রেশিও, এসিড টেস্ট রেশিও একই কথা। আমার রিসিভেবল টার্নওভার বের করতে বলছে, ইনভেন্টরি টার্নওভার বের করতে বলছে।
সো এখানে আরো কিছু ডেটা দেওয়া আছে, ইনক্লুডিং সেলস হলো আমার 1 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা, নেট ইনকাম হলো 15,000 টাকা। প্রফিট মার্জিন বের করতে বলছে, অ্যাসেট টার্নওভার বের করতে বলছে, রিটার্ন অন অ্যাসেট বের করতে বলছে, রিটার্ন অন ইকুইটি বের করতে বলছে, ডেট টু অ্যাসেট রেশিও বের করতে বলছে। সো আমরা জানি কারেন্ট রেশিও কি, কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। আমার এসিড টেস্ট রেশিও কি, আমার কারেন্ট অ্যাসেট থেকে আমি কি করব, আমার ইনভেন্টরি বাদ দিব, ইনভেন্টরি বাদ দিয়ে আমি কারেন্ট লায়াবিলিটি দিয়ে ডিভাইড করব। রিসিভেবল টার্নওভার আমি জানি, টার্নওভার থাকলে কি করব, আমি এটা নিচে ফেলাই দিব। সো এভারেজ রিসিভেবল হলো আমার নিচে, উপরে হলো আমার সেলস, ঠিক আছে। আমার ইনভেন্টরি টার্নওভার, তাহলে টার্নওভার ইনভেন্টরি নিচে চলে যাবে, এভারেজ ইনভেন্টরি নিচে, আর উপরে থাকবে কি, উপরে থাকবে হলো আমার ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্ক, কস্ট অফ গুডস সোল্ড। প্রফিট মার্জিন আমার জানি, প্রফিট মার্জিন মানে নেট প্রফিট, উপরে উপরে হলো নেট প্রফিট, নিচে হলো আমার কি, সেলস। অ্যাসেট টার্নওভার, সো টার্নওভার থাকলে নিচে চলে যাবে, সো আমার অ্যাসেটটা নিচে চলে যাবে, উপরে হলো আমার সেলস। রিটার্ন অন অ্যাসেট আমার 1 অথবা 2 থাকলে হলো রিটার্ন, উপরে নিচে হলো অ্যাসেট। রিটার্ন অন কমন শেয়ার ইকুইটি, উপরে হলো রিটার্ন নেট ইনকাম, নিচে হলো কমন শেয়ার ইকুইটি। ডেট টু অ্যাসেট রেশিও, উপরে ডেট নিচে হলো অ্যাসেট। এই তো, আমারই কিছু না তো, রাইট? এগুলো এখানে করা হয়েছে। সো কারেন্ট অ্যাসেটে আমার কি ছিল, আমার কারেন্ট অ্যাসেট গুলো আমি কিন্তু নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে, তরমুজ সকালে তো খাবে না। ও আপু সাউন্ড আসতেছে, আপু কথা বলে না, শিপু আপু, আমি সবারই মিউট করে দিলাম। সো যে পয়েন্টে ছিলাম আমরা, আমরা কারেন্ট রেশিও, আমরা কারেন্ট অ্যাসেট গুলো আমি যোগ করে কারেন্ট লায়াবিলিটিতে ডিভাইড করছি, কারেন্ট রেশিও পেয়ে গেছি। এসিড টেস্ট রেশিও, কুইক অ্যাসেট আমি কি করছি, আমি 4,300 আর হলো ইনভেন্টরি যোগ করি নাই আর কি, ইনভেন্টরি বাদ দিয়ে দিছি। আমি বাকি দুটো যোগ করা, আমার তিনটার যোগফল থেকে ইনভেন্টরি বাদ দেওয়া তো একই কথা, রাইট? বুঝতে পারছি না, বুঝেন নাই? আর নিচে কারেন্ট লায়াবিলিটিতে একটাই ছিল আমার, সো আমি বের করলাম টার্নওভার রেশিও, রিসিভেবল টার্নওভার, নেট ক্রেডিট সেলস ডিভাইড বাই এভারেজ নেট রিসিভেবল। এভারেজ রিসিভেবল আমার এভাবে বের করছি। সো এই সবগুলো আমি খুব বের করছি স্মুথলি, ঠিক আছে। প্রবলেম টুতেও সেম সেম আমাকে রেশিও বের করতে বলছে, সো আমরা এভাবে বের করবো, ঠিক আছে। সো এখানে কোনো কঠিন কিছু নাই। সো এই ছিল আজকে ক্লাস, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো ক্লাসটা শেষ করার আগে একটু কথা বলি, আমি জাস্ট একটু গল্প করি যারা রেকর্ডিং শুনতেছেন। তো জিনিসটা হয়েছে, ধরেন তাহলে আমরা একটু একটু করে আগাচ্ছি, আমরা অনেক কিছু পড়ছি, আমরা জাবেদা পড়ছি, জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেয়ামিল পড়ছি, তারপর আমরা ডেপ্রিসিয়েশনের অঙ্ক পড়ছি, আমরা ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন, তারপর 3টা মেথডের ডেপ্রিসিয়েশনের ম্যাথ পড়ছি, তারপরে আমরা ফিক্সড অ্যাসেটের ম্যাথ পড়ছি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি শিখছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বের করা শিখছি, আজকে রেশিও অ্যানালাইসিস করছি। সো আমরা কিন্তু অনেক কিছু করে ফেলছি। নেক্সট ক্লাসে হয়তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়বো, তারপরে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে ক্লাসটা। তো ঠিক আছে, আমরা কিন্তু একটু একটু করে আগাচ্ছি, আশা করি আপনিও বুঝতেছেন, সো আপনিও পারতেছেন, না পারলে রেকর্ডিং ক্লাসগুলো শুনবেন। সো প্রতি ক্লাসে জয়েন করবেন, ক্লাসের শেষে কোশ্চেন অ্যান্সার সেশনে থাকবেন। সো ঠিক আছে, সবাই পারবেন এই আশা ব্যক্ত রেখে আমি ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।